হ্যাঁ ready. যাবো 1 2 3 বলো। হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, আমি রঞ্জন সামাদি রেজাইনা সাসকাচুয়ান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি হজবরুল্লাহর সেকেন্ড সিজনের পঞ্চদশ এপিসোডে। আজকে আমার সামনে বসে আছেন একজন অসম্ভব গুণী একজন মানুষ, আমাদের খুবই প্রিয় মানুষ, বদরুল মাসুদ মিস্টার। তো ওনার প্রোগ্রামের শুরুতে ওনার একটু ব্যাকগ্রাউন্ড প্লাস চেয়েছিলাম, তো এটা গো থ্রু করতে গিয়ে ইটস এ টাফ জব অ্যাকচুয়ালি। ইটস অসম্ভব গুণী একজন মানুষ, অনেক একাডেমিক অ্যাচিভমেন্ট এবং সোশ্যাল ইনভলভমেন্ট, এবং খুবই খুবই ব্যস্ত একজন মানুষ। বদুল ভাই অসম্ভব ধন্যবাদ। আমি এগুলা টাচ করবো একটু পরে, যদিও আপনি নিজের ঢোল নিজে পেটান না, তো এই দায়িত্বটা আমি নিব আর কি। তো ওয়েলকাম টু দ্য শো। ধন্যবাদ রঙ্গন ভাই, আমাকে আজকে আমন্ত্রণ জানার জন্য হজবরুলের শোতে অনুষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ বদরুল ভাই। তো বদরুল ভাই ব্যাকগ্রাউন্ডের সম্বন্ধে একটু বলি দর্শকদেরকে। উনি হচ্ছেন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার বাই হিজ ব্যাকগ্রাউন্ড। হি হ্যাড আ বিএসসি ইন দ্যাট ব্যাক ইন বাংলাদেশ। এমএসসি ইন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টে উনি করেছেন বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে, এই দুটো। এরপর উনি মাস্টার্স করেছেন আরেকটা থাইল্যান্ডের এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং উপর, এশিয়ান ইনস্টিটিউশন অফ টেকনোলজি এআইটি, যেটা থাইল্যান্ডে। পিএইচডি করেছেন উনি আমাদের সাসকাচুয়ান ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটির উপর। এরপর উনি ওনার এক্সটেন্সিভ বিভিন্ন রিসার্চ আছে, এবং উনি স্পেশালিস্ট হচ্ছেন ওয়াটারশেড হাইড্রোলজি, ওয়াটার ম্যানেজমেন্ট এবং ক্লাইমেটোলজির উপর। আর লেকচারার হিসেবে কিছুদিন ছিলেন ইউনিভার্সিটি অফ আলবার্টাতে, এবং বর্তমানে কর্মরত আছেন হচ্ছে একজন সিনিয়র মডেলিং স্পেশালিস্ট অ্যান্ড সুপারভাইজার আমাদের রেজাইনার মানে সাসকাচুয়ানের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টে। লং লিস্ট অফ অ্যাচিভমেন্ট বদরুল ভাই, and once again thank you so much for giving us this time. অন্যান্য পরিচয়গুলো বলবো পরে। তো একটু ব্যাকগ্রাউন্ডে যাই আর কি। আপনার বাংলাদেশ থেকে যাত্রা, বাংলাদেশে কোন বয়স পর্যন্ত ছিলেন, আপনার শৈশবটা কেমন ছিল, বা কৈশোর, এবং এই পড়াশোনার আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ওই সময়টা একটু যদি আলোকপাত করেন। আচ্ছা, অ্যাগেন ধন্যবাদ রঙ্গন ভাই সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য। যতটা বলেছেন অতটা গুণী মানুষও আমি না, জাস্ট লাইফে ফ্লোতে চলতে চলতে আজকে আপনার সামনে এখানে। তো আমি বাংলাদেশে জন্ম আমার চাঁদপুর জেলার মতলব থানার নাগদা গ্রামে। আমি হাই স্কুল এবং কলেজ লোকাল স্কুল থেকে শেষ করেছি। তারপর আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি। তো ওখানে এটা হচ্ছে ডিগ্রি নেম, বাট একটা স্পেশালাইজেশন আপনাকে চুজ করতে হবে। তো ওখানে কয়েকটা ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে ইরিগেশন এবং ওয়াটার ম্যানেজমেন্ট। তো ওয়াটার কাইন্ড অফ আমার সামথিং মাথায় নক করেছিল ওই সময়ে, যে ওয়াটার নিয়ে পড়া যায়। ছোটোবেলা পড়েছি পানির অপর নাম জীবন, সেই জীবন থেকে মনে হলো যে এই জীবন ব্যবস্থাপনা কীভাবে করা যায় এটা নিয়ে যদি একটু পড়াশোনা করি, এবং দেখলাম যে না, আমি ইন্টারেস্ট ফিল করছি। আর ইঞ্জিনিয়ারিং যেহেতু ম্যাথ এবং সায়েন্সের অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন যখন আপনি রিয়েল ফিল্ডে করবেন, ওইটা কিন্তু খুবই মজার। তো এই মজাটা আমি এনজয় করছি এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে। তো ওখানে আন্ডারগ্রেড শেষ করেছি। শেষ করার 6 মান্থের মধ্যে আমার আসলে জব হয়ে যায়। আমি পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার হিসেবে 2 ইয়ার্স জব করি। তো ওইটার পরে আর কি আমার স্কলারশিপ নিয়ে আমি আসলে থাইল্যান্ড চলে যাই। ওইটা ছিল আমার একটা টার্গেট। তো লেখাপড়া যদি এতটুকুই শেষ করি, তাইলে আমার ছোটোবেলাটা বলবো, আমি অফেয়ার আপনার সাথে আলাপ করতেছিলাম, আমি খুবই রক্ষণশীল পরিবারে জন্ম। বাট আমার ফ্যামিলি অনেক বড়, আমরা 9 ভাই বোন, আমি সবার ছোট। ইভেন আমার বড় ভাই এবং আমার মধ্যে বয়সের ডিফারেন্স 25 ইয়ার্স। আচ্ছা। তো এখানে দেখা যায় অনেক বন্ধু বান্ধব যারা তাদের বাবা মাকে এখানে বেড়াতে নিয়ে আসে, ইভেন তারা আমার বড় ভাইয়ের চেয়ে, তাদের বাবা আমার বড় ভাইয়ের চেয়ে ছোট, এমন একটা অবস্থা। তো সেই থেকে বাবা ছিলেন মৌলভী, উনি প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন। তো বড় হয়ে ওঠাটা বলতে পারেন একটু রক্ষণশীল ওয়েতে, অলওয়েজ নামাজের প্রতি একটু ঝুঁকে থাকতে হবে, এলাকায় এমনভাবে চলতে হবে যাতে কেউ খারাপ না বলে। আবার যেহেতু অলওয়েজ ক্লাসে ফার্স্ট ছিলাম, একটা মেন্টাল প্রেশার থাকতো যে আমি এমন কিছু যাতে না করি যাতে লোকজন খারাপ না বলে।
আবার কখনো যদি সময় হয় আমার ওই পর্বটা তুলবো। আমার মা আবার এমনভাবে আমাকে করতেন, আমি বলবো এটা ব্ল্যাকমেইল করতেন, যাতে কোনো মারামারি নাই, কোনো ধমকাধমকি নাই, বাট এমনভাবে আপনাকে বলবে আপনি আসলে লাইনে থাকতে বাধ্য, এমনভাবে সে আপনাকে পার্সু করতো। তো ওভাবেই আসলে বড় হয়ে ওঠা, গ্রামে এসএসসি ইন্টার শেষ করে তো তারপরে ময়মনসিংহ, তারপরে আমি জব করি সিলেটে, তারপরে থাইল্যান্ড হয়ে আসলে এখন আপনাদের মাঝে রেজাইন নাই। এর মাঝে আমার সাসকাটুনে আমার ক্যানাডিয়ান লাইফ শুরু হয়েছে, আমি এডমন্টনে মুভ করি, তারপরে তো রেজাইন নাই। আচ্ছা আচ্ছা বদরুল ভাই, আচ্ছা বদরুল ভাই, আপনার এই যে বললেন একটা পয়েন্ট যে আপনার মধ্যে গ্রো করেছিল ইন্টারেস্ট এই সাবজেক্টের প্রতি, এটা কি আপনার এই সাবজেক্টে এই কৃষি বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে কি আপনার পড়াশোনা করে গ্রো করেছে, নাকি আগে থেকে আপনার ইচ্ছা ছিল, বা ভর্তি হওয়ার আগেই আপনার একটা ইন্টারেস্ট গ্রো করেছিল ওখানে? না না, আসলে বাংলাদেশের এডুকেশন সিস্টেম তো এরকম যে আপনি আসলে আমি জানি না এখন কি অবস্থা, বাট ওই সময় তো যদি 20-25 বছর আগের কথা বলি, এই স্পেসিফিক লাইনগুলিতে ইন্টারেস্ট গ্রো করানোটা একটু মুশকিল, কারণ আমরা জেনারেল লাইনে অনেক বেশি পড়াশোনা করি, কারণ ভিজিবিলিটিটা কম। তো ইভেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট আছে আমি সেটাই জানতাম না, ভর্তি পরীক্ষা দেওয়ার পর আমি জানলাম। তো যখন দেখলাম ওখানে ইঞ্জিনিয়ারিং আছে, এবং যে ইঞ্জিনিয়াররা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স আইবি কর্তৃক অ্যাক্রিডিটেড, আইবির 5টা উইংয়ের মধ্যে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং একটা, পরে আবার দেখলাম যে এখান থেকে বাইরে যাওয়ার ফেসিলিটিও অনেক বেশি, এবং টেকনিক্যাল জবগুলি অনেক বেশি ওয়াইড অ্যান্ড ওপেন, খুব বেশি যে আছে তা না, বাট আই নিড অনলি ওয়ান জব, রাইট? তো এটা আমার লাইফের একটা মোট, আমি যেখানেই যাই না কেন আই নিড ওয়ান অপরচুনিটি। সো কেউ যদি বলে যে এখানে অপরচুনিটি নাই, আমি বলবো যদি একটা থাকে, আমি যদি সেটা পাই, আমার জন্য সেটা এনাফ। 100 আছে, আমি একটাও পেলাম না, তাইলে ওই 100 দিয়ে আমার আসলে কোনো কাজ নেই। তো ইউনিভার্সিটিতে এভাবে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়া, আর ওই প্রথম 2 বছর আপনার যে কোনো অনার্স সাবজেক্টগুলিতে আপনার বেসিক সব জিনিস পড়ানো হয়, রাইট? ওই তখন আমার মাথায় আসলে ওয়াটার জিনিসটা ক্লিক করতে থাকলো, যে আমি ফিল করতে লাগলাম এই বিষয়ে আমার কেমন জানি পড়তে ভালো লাগতেছে। যেমন শুরুর দিকে সাবজেক্ট যদি বলি ফ্লুইড মেকানিক্স, পানির মুভমেন্টের বিভিন্ন মেকানিক্স সম্পর্কে পড়ানো হয়। আমরা হাইড্রোলজি পড়েছি, যে এই যে ওয়াটার সাইকেল, আমরা তার আগে বেসিক বিজ্ঞান কোর্সে আমরা পড়েছি ওয়াটার পানি চক্র কী, সে পানি চক্রের ইন ডিটেলস যখন আমি পড়তে যাই, আমার কাছে এগুলি খুবই ইন্টারেস্টিং লাগতে থাকে, যে ভূপৃষ্ঠ থেকে পানি চলে যাচ্ছে উপরে, সেই পানি ওখানে কিছু একটা মেকানিজম হয়, আবার ফেরত আসতেছে, আবার সেটা উপরে চলে যাচ্ছে, এই যে সাইকেল, এই সাইকেলের মধ্যে যখন আবার আমি ক্লাইমেট নিয়ে পড়াশোনা করলাম, দেখলাম যে ক্লাইমেট কীভাবে আবার এটাকে ইনফ্লুয়েন্স করতেছে, রাইট? আবার বাংলাদেশ যেহেতু কাইন্ড অফ বন্যাপ্রবণ দেশ, রাইট? এভরি নাও অ্যান্ড দেন আমরা বন্যা ফেস করি। তো ওই মেকানিজমগুলি যখন জানতে লাগলাম, আমার কাছে মনে হচ্ছে না, দিস ইজ দ্য লাইন আই শুড চুজ। তো আমাদের থার্ড ইয়ারে এই অপশানটা ছিল যে তুমি কোন লাইনে যেতে চাও, ফার্ম মেশিনারি পড়তে চাও, অথবা ইরিগেশন ওয়াটার ম্যানেজমেন্ট পড়তে চাও, অথবা কম্পিউটার সায়েন্স পড়তে চাও, অথবা ফার্ম স্ট্রাকচার পড়তে চাও। 4টা উইং ছিল। তো আমি তখন আসলে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট আমার ওভাবেই চুজ করে। এটা বলতে পারেন যে ওই পড়তে পড়তে এই বিষয়টা আমাকে, মানে হয় না যে একটা জিনিস আপনাকে আনন্দ দিচ্ছে, অ্যাট্রাক্ট করতেছে, ওই অ্যাট্রাকশন থেকেই যাওয়া। এটা আসলে প্রি প্ল্যান্ড কিছু না। আর হ্যাঁ, আর আমি লাইফে ওভারঅল এত অ্যাডভান্স কোনো কিছু ভাবি না। আমার মনে হয় যে স্টেপ বাই স্টেপ আগাইলে আপনার পথ ওপেন হইতে থাকে। Be honest. You go with the flow and opportunity comes to your door. You give your best and give your best. Beautiful motto. মানে এখানে আপনি 5 years প্ল্যান ahead of করে এখন আগানোটা মুশকিল। দুনিয়া অনেক ফাস্ট। 2 days-এ কিংবা 3 days-এ এত কিছু চেঞ্জ হয় যে আপনার তখন মনে হয় ভালো, আমি তো এই প্ল্যানটা করে রাখছি, রাইট? তো এটা আমি যে ইন্টেলেকচুয়াল ওয়েতে থিঙ্ক করছি এমন না। এখন হয়তো মনে হয় যে আচ্ছা ওই ডিসিশনটা রাইট ছিল, বাট তখন আমার অ্যাপ্রোচটাই ছিল এমন যে আমি আস্তে 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 আগাই, স্টেপ বাই স্টেপ। যে ওয়াটার ম্যানেজমেন্ট পড়ে যে আমি আজকে এই অবস্থায় আসবো এটা আমি কখনো চিন্তাই করিনি, বাট আস্তে আস্তে এই পথগুলি আমার সামনে। আপনার ইনিশিয়াল যে জার্নি, এই যে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড তার আগে যে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, অল দ্যাট, তারপর যে বলেন আপনি কয়েকটা উইং অপশন ছিল এখানে, আপনার যে লেটার অন যে আপনার যে এক্সটেন্সিভ রিসার্চ অ্যান্ড এক্সপিরিয়েন্স যেটা গ্যাদার করেছেন আপনি ইয়েতে, এই যে ওয়াটারশেড হাইড্রোলজি অ্যান্ড ক্লাইমেটোলজি অ্যান্ড ইয়েতে, এগুলো তো সামওয়াট লাইক আদার উইংস অফ দ্যাট হোল স্টাডি, অর ইজ ইট লাইক? এটা বাংলাদেশে ছিল এটা ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, কিন্তু ওভারঅল পরে আমি ওয়াটার ম্যানেজমেন্ট থেকে কিছুটা আমি হাইড্রোলজি, মূলত এখানে যদি আমি বলি, আমি এমন একজন মানুষ যে আপনি যদি বলেন যে
বুঝলো এই একটা এরিয়া, এই এরিয়াতে আমার বলেন তো আমি এখানে একটা কালভার্ট বসাবো, তো এই কালভার্টটার ডায়াটা কতটুকু হবে, এটার জন্য আপনার ওখানে একটা ওয়াটার স্টাডি করতে হবে। আচ্ছা, তো এখানে আমি একটা মডেল ডেভেলপ করব, সেই মডেল আমাকে বলে দিবে যে এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হলে কতটুকু পানি ওই চ্যানেল দিয়ে যেতে পারে, আচ্ছা, ওই চ্যানেলের জন্য আমার পাইপ ডায়াটা কতটুকু হতে পারে, এটা একটা স্টাডি করার বিষয় আছে, এখানে একটা মডেল ডেভেলপ করার বিষয় আছে। কিংবা আপনি ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম দিয়েও আপনি সেটা করতে পারবেন যদি মডেল ডেভেলপ করতে না চান। তো এই স্টাডিটা ওভারঅল আপনি একটা হাইড্রোলজি একটা পার্ট বলতে পারেন। ওয়াটারশেড ম্যানেজমেন্ট আরও অনেক বড় জিনিস, যেটা আমি পরবর্তীতে যখন বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যাই, থাইল্যান্ডে আমার ডিগ্রি ছিল এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, বাট ওই যে ওখানে ফোকাস ছিল তারা ফার্ম মেশিনারি বেসড ডিগ্রি, বাট যেহেতু আমার ওয়াটারের প্রতি আমার অ্যাট্রাকশনটা, আমি আমার সুপারভাইজারকে ম্যানেজ করে শুধু ম্যান্ডাটরি 2টা কোর্স আমি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং থেকে নিয়েছিলাম, বাকি সব কোর্স আমি ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং থেকে নেই ওখানে। আচ্ছা, তো যার জন্য ওখানে মোর স্পেশালাইজ টু জাস্ট হাইড্রোলজি একটা পার্ট, যেটা নিয়ে আপনি অলজি বলতে বোঝায় যে কোনো বিষয়ে বিশেষভাবে জানা, যদি খুব লেমেন ল্যাঙ্গুয়েজে বলি, আর হাইড্রো মিনস ওয়াটার। তো শুধু আমি ওয়াটার নিয়ে জানার চেষ্টা করেছি। আর ওখানে তখন ক্লাইমেট চেঞ্জ 2008-09 দিকে যখন আইপিসিসি তার আগে 2-3টা রিপোর্ট পাবলিশ করলো, আইপিসিসি হচ্ছে ওয়ার্ল্ডে আপনার ক্লাইমেট নিয়ে তারা 5 ইয়ার্স ইন্টারভেলে একটা করে বুক পাবলিশ করে, রিসার্চ বুক, যেখানে তারা মোটামুটি আগামী 50-100 বছরে কী হবে না হবে এগুলি নিয়ে বলে, এগুলির ইম্প্যাক্ট কী থাকতে পারে। তো ওই জিনিসটা তখন টক অফ দি টাউন। তো এবং তখন দেখা গেল ওই যে আমি বললাম আন্ডারগ্রেডে আমি ক্লাইমেট অ্যান্ড হাইড্রোলজি দুইটাকে একটু রিলেট করেছিলাম, তো থাইল্যান্ডে যাওয়ার পর এটা মোর ওয়াইড ওপেন হয়ে যায়, কারণ এটা আসলে এআইটি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এমন একটা ইনস্টিটিউট, ওইটা থাইল্যান্ডের মধ্যে, বাট এটা ইন্টারন্যাশনাল একটা বাউন্ডারি কাইন্ড অফ। থাইল্যান্ডের হয়তো 10% স্টুডেন্ট ওখানে পড়ে, তাও টপ মোস্ট র্যাঙ্কড স্টুডেন্ট। আর বাকি আমরা যারা সবাই, আমার সময় আমরা 235 জন স্টুডেন্ট ওখানে ভর্তি হয়েছি 43 কান্ট্রিজ থেকে। এটা এরকম কম্পিটিটিভ একটা জায়গা। তো ওখানে যাওয়ার পর অনেক বড় বড় স্কলারদের সান্নিধ্যে আসি, তো ওদের কাছ থেকে তখন এই হাইড্রোলজির সাইডে আমি ক্লাইমেট মডেলিং নিয়েও আমার ইয়ে হয় যে একটা আছে ফরকাস্ট, যেটা আপনারা রেগুলার মোবাইলে চেক করেন, বাট একটা হচ্ছে প্রজেকশন, যেটা আপনাকে ভবিষ্যতে 50-100 বছর পর্যন্ত একটা অ্যাভারেজ প্যাটার্ন আপনাকে দিবে কেমন হবে। এই জিনিসের মডেলিংটা আমি শিখলাম। এবং হাইড্রোলজি এবং ক্লাইমেটোলজি তখন ওই যে অলজি বললাম, ক্লাইমেট নিয়ে যখন আমি পড়াশোনা করি সেটা ক্লাইমেটোলজি, আর হাইড্রো ওয়াটার নিয়ে যখন পড়াশোনা করি সেটা হাইড্রোলজি। দুইটাকে কম্বাইন করে যে ক্লাইমেটের ইনফ্লুয়েন্সটা ওয়াটারের উপরে কেমন পড়বে, ওই জিনিসটাতে আমার পড়াশোনা শুরু হলো। আচ্ছা, সো তখন ওই ইরিগেশন ওয়াটার ম্যানেজমেন্ট থেকে ইরিগেশন চলে গেল আসলে। ওয়াটার ম্যানেজমেন্টের বিগ কনসেপ্ট থেকে আমি শুধু হাইড্রোলজি ইয়েতে থাকলাম, লাইনে থাকলাম। সো ইট ইজ নাও অ্যাগেইন এ পার্ট অফ বিগার কনসেপ্ট অফ ওয়াটার ম্যানেজমেন্ট হাইড্রোলজি। এটা অ্যাগেইন যেহেতু আমি আস্তে আস্তে পড়াশোনার দিক দিয়ে একটু উপরে উঠতেছি, পড়াশোনার ইয়েটাই এমন, আপনি কাইন্ড অফ পিরামিডের দিকে উপরে উঠতে থাকবেন, এবং এখানে অনেক সমুদ্র, বিশাল সমুদ্রের মতো টপিক আছে যেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। অবশ্যই, হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং ভাই। আমার খোঁজ নলেজ থেকে আরেকটু জানার চেষ্টা করবো যে এই জিনিসটা কি, আপনার কাজগুলো কিরকম, কি নিয়ে কাজ করেন, এসব পরে আসবো। আর আপনার বাংলাদেশ থেকে তখন আপনি 2 বছর চাকরি করলেন পল্লী বিদ্যুৎ ইয়েতে, তো এরপর থেকে চলে গেলেন থাইল্যান্ডে ইয়েতে। থাইল্যান্ডে আপনার কতদিন ছিলেন ওখানে, তারপর কোথায়? ওখানে ওই যে বললাম যে প্রোগ্রামটা হচ্ছে 2 ইয়ার্স প্রোগ্রাম। সো এবং এটা ফুললি ফান্ডেড স্কলারশিপ আমার। আমি এডিবি স্কলারশিপ বলে, জাপান মূলত এই টাকাটা দেয়। ওরা আমাকে একদম বাংলাদেশ থেকে উড়িয়ে থাইল্যান্ড নিয়ে ডিগ্রি কমপ্লিট করায় আবার বাংলাদেশে রিটার্ন পর্যন্ত আমাকে ওরা সব টাকা দিয়েছে। সো এটা কমপ্লিট একটা প্যাকেজ 2 ইয়ার্সের বলা যায়। তো আমি 2 ইয়ার্স মধ্যেই আমার ডিগ্রি ওখানে শেষ হয়ে যায়। বাট ইন দ্য মিন টাইম আমি যখন থিসিস করতে থাকি 1.5 ইয়ার্সের মধ্যে আমার কোর্স ওয়ার্ক শেষ হয়ে যাবে, লাস্ট 6 মান্থ হচ্ছে রিসার্চের জন্য। তো ওই সময়ে আমি আসলে আবার দেশে অস্ট্রেলিয়া এবং কানাডাতে আসার জন্য ট্রাই শুরু করি। তো মাল্টিপল স্কলারশিপ আমার অস্ট্রেলিয়াতে। আপনি কি হায়ার স্টাডিজের জন্য ট্রাই করেছেন? হায়ার স্টাডিজ জন্য। ইন দ্য মিন টাইম আমি তখন পল্লী বিদ্যুৎ থেকে ছুটি নিয়ে গিয়েছিলাম অবশ্য। আচ্ছা, বাট যখন আমার অস্ট্রেলিয়াতে স্কলারশিপ কনফার্ম, এখানে স্কলারশিপ কনফার্ম, তখন আমি আবার পল্লী বিদ্যুৎ থেকে রিজাইন দিই। আচ্ছা। সো ওই জবটা ছেড়ে দিয়ে, এবং আমার ওয়াইফও তখন, সেও ইঞ্জিনিয়ার, সে তখন ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানে আসলে তার স্কলারশিপ পায়। আচ্ছা, সে কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে তখন চলে আসে অবশ্য, সে আমার 3 মাস আগে অবশ্য চলে আসে। তো আমি তখন, আমার ক্যানাডাতে হয় ম্যাকগিল ইউনিভার্সিটিতে। তো যদিও র্যাঙ্কিংয়ে ম্যাকগিল ইউনিভার্সিটি একটু হায়ার, বাট ফ্যামিলি ইয়ের জন্য আমি আবার
ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানে ট্রাই করে ভাবে যেহেতু এখানে আসছেন আমিও আচ্ছা। আসলে এখানে চলে আসি। এখানে গ্লোবাল ইনস্টিটিউট ফর ওয়াটার সিকিউরিটি আচ্ছা একটা রিসার্চ অর্গানাইজেশন, যেটা আসলে 2010 or 11-এ শুরু হয়। আমি সেকেন্ড পিএইচডি স্টুডেন্ট ছিলাম ওখানে আসলে। ওয়াও আচ্ছা। তো তারপরে ওখানে চলে আসি আর কি। এটা কত সালে এটা 2012-এর কথা। 12-এ তখন আপনি আচ্ছা তখন ওখান থেকে শেষ করলেন, পিএইচডি শেষ করলেন? হ্যাঁ, আমি ওখানে জুলাইতে শেষ করলাম আর আগস্টে এসে আবার এখানে করলাম। আমি জাস্ট দেশে হয়তো 21 ডেজ মাঝখানে জাস্ট আমার মায়ের সাথে কিছু টাইম স্পেন্ড করেছিলাম। আচ্ছা, তো এরপর তো আপনি পিএইচডি শেষ করার পর তো ওখানে লেকচারার হিসেবে ছিলেন কিছুদিন? না, পিএইচডি শেষ করার আগেই মানে ওই যে বললাম যে আমার 5 ইয়ার্স প্ল্যান থাকে না, বাট আমি একটা শেষ করার আগে আবার অপরচুনিটি করতে থাকি। তখন আবার পিএইচডির পরে একটা স্টেজ হচ্ছে পোস্টডক করা। ওইটা কোনো ডিগ্রি না, বাট এটা মোর রিসার্চ ওরিয়েন্টেড। আপনি যা আগে রিসার্চ করছেন এখনও রিসার্চ করবেন, বাট এখন কোনো একাডেমিক ডিগ্রি নাই পোস্টডক। এটা জাস্ট বলা হয় যে পোস্টডক্টরাল ফেলোশিপ, একটা সায়েন্টিফিক পজিশন। তো আমি তখন ইউনিভার্সিটি অফ আলবার্টাতে মুভ করি আর কি পোস্টডক নিয়ে, এবং ওখানে আফটার 6 মান্থ আমি ইউনিভার্সিটি অফ আলবার্টা আমাকে লেকচারার হিসাবে কন্ট্রাক্ট দেয় আর কি। ওদের ওখানে আমি 1 ইয়ার লেকচারার হিসেবে ছিলাম। তারপর কি আপনি ওপেন ছিলেন যে কোনো দিকে যাবেন নেক্সট ভেঞ্চার নিয়ে বা আপনার? হ্যাঁ, এখানে ফ্যাক্টটা এরকম যে পিএইচডি করার পরে আসলে না আপনি পিরামিডের চূড়ায় চলে যান। ওকে, তো এখন এন্ট্রি লেভেলের জব আপনার জন্য আসলে স্যাটিসফ্যাকশন আনবে না ইন টার্মস অফ মানি অ্যান্ড নলেজ অ্যাপ্লিকেশন। অনেক মানে একাডেমিয়াতে যারা থাকে, অনেক একাডেমিশিয়ানরা ওরা মানে ইন্ডাস্ট্রিতে ব্যাক করে না বা করতে পারে না বা মানায় নিতে পারে না। এখানে একটা আছে, যেমন আমি যখন পোস্টডক করতে থাকি আমি তখন ইউনিভার্সিটির টিচার হওয়ার জন্য আমার চেষ্টা শুরু হয়। কিন্তু এখানে কথা হচ্ছে মানে কানাডাতে আমাদের ইউনিভার্সিটি খুবই অল্প, 10-12টা ইউনিভার্সিটি। তার মধ্যে আমার স্পেসিফিক এই যে লাইনটা যে আমি হাইড্রোক্লাইমেটোলজি নিয়ে কাজ করি, এরকম ওপেনিং না পজিশনই আছে সব মিলিয়ে হয়তো 10 থেকে 12টা। তো এখানে একটা ওপেন হওয়া মানে এটা সোনার ডিম পাওয়ার মতো। তো ওখানে আমার কিছুদিন চেষ্টা চালাচ্ছি। ইন দ্য মিন টাইম একটা কনফারেন্সে ক্যানমোরে, আলবার্টাতে ক্যানমোরে একটা কনফারেন্সে আমার এক কলিগ যিনি সাসকাটুনে আমরা একসাথে ছিলাম, সে কনকর্ডিয়া ইউনিভার্সিটির প্রফেসর, ইরানিয়ান ভদ্রলোক, সে আমাকে বলল, বদরুল দেখো পিএইচডি করার পরে কমন ট্রেডিশন হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসরের দিকে মানুষ ঝুঁকতে থাকে, বাট তোমাকে আমি একটু করি, তুমি যদি অল্টারনেটিভ ওয়েতে একটু থিঙ্ক করো, আমার মনে হয় তোমার লাইফটা অনেকটা রিল্যাক্স হয়। যে ও বলতেছিল আর কি যে আমি প্রফেসর হওয়ার পরে না আমার লাইফটা এতটাই স্ট্রেসফুল, আমি সামটাইমস মনে হয় যে আমি ছেড়ে দিই। কারণ ওর সাথে আমি কানেক্ট করতে পারতেছিলাম, কারণ আমি যখন পোস্টডক অবস্থায় আমি একদিক দিয়ে লেকচারার, তারপরে আমি নিজের কাজ করতেছি, আমি আমার ল্যাবে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট সুপারভাইজ করতেছি। এই মাল্টিপল কাজে আমি দিনে 17-18 ঘন্টা করে পরিশ্রম করতাম। আমার ফ্যামিলি লাইফ বলতে কিছু ছিল না, চুল পেকে যাচ্ছিল মানে এরকম বলতে পারেন। এবং আমি হচ্ছে একটু আগে আরেকটা টপিকে যখন বলতেছিলাম আপনাকে যে যখন আমি কোনো কিছুতে করি যে আমি এটা করব, এটা আমি এমনভাবে করি যে ওইটাই আমার একমাত্র প্রজেক্ট। সো ওখানে যখন কাজ করতেছিলাম এই মাল্টিপল প্রজেক্টগুলিতে যখন আমি সমান তালে সময় দিতে থাকলাম, আমার না ফ্যামিলি লাইফটা চলে গেল। আমি ধরেন সেই সকালে ভোরে ইউনিভার্সিটিতে যাচ্ছি, সমস্ত দিন ক্লাস করে, পোলাপান পড়ায়, নিজের রিসার্চ করে, পোলাপান সুপারভিশন করে, এত কিছু করার পরে রাত্রে যখন বাসায় আসি 7টা সাড়ে 7টার দিকে, আমার আসলে অতটা এনার্জি আর থাকতেছে না। এদিক দিয়ে আমার ওয়াইফ, সে খুবই সাপোর্টিভ, সে নিজে ক্যানাডিয়ান গ্রাজুয়েট, সে ওই মুহূর্তে আমার জন্যই এডমন্টনে মুভ করেছে। সে একটু কাইন্ড অফ ফ্রাস্ট্রেটেড ফিল করতে লাগলো, কারণ তার তো নিজেরও জব মার্কেটে যেতে হবে, রাইট? তো ওই জায়গাটা থেকে আমার একটা থিঙ্কিং মাথায় আসে। আর ওই যে ইরানিয়ান ভদ্রলোক, সে আমাকে তখন বললো যে বদরুল তুমি দেখো যে তুমি কি ইন্ডাস্ট্রির দিকে যাবা নাকি এই একাডেমি সো কল্ড লাইনে থাকবা। তা এখন ওর কথার সাথে আমি একটু মিলাইতে পারতেছি। তখন আমার মাথায় ক্লিক করলো, ইয়েস আই ক্যান ট্রাই দ্যাট। তখন আমি ওই ইউনিভার্সিটির লেকচারারশিপটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি কনসাল্টিংয়ে যুক্ত হলাম। আমার ইউনিভার্সিটির একটা প্রাইমারি কন্ট্রাক্ট আছে, আমি ওখানে পোস্টডক, আমি মাস্টার্স অ্যান্ড পিএইচডি স্টুডেন্ট সুপারভাইজ করতেছি। ইন দ্য মিন টাইম আমি অ্যাজ এ হাইড্রোলজিস্ট ক্যালগারিতে একটা কনসাল্টিং ফার্মের সাথে কন্ট্রাক্টে আসলাম। এবার একদিকে চলতেছে আমার মানে ইউনিভার্সিটি রিসার্চ, হাইপোথেটিক্যাল বিগ থট রিসার্চ, আর কনসাল্টিং এর কাজ হচ্ছে রিয়েল ফিল্ড অ্যাপ্লিকেশন, প্র্যাকটিক্যাল একদম। তো ওখানে ধরেন আমি কাজ করতেছি যে একটা অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি, তাদের কিছু পানি উঠানো লাগবে কোন একটা চ্যানেল থেকে।
তো ওই চ্যানেল থেকে পানি ওঠানোর জন্য ওদের নিজেদের কিছু স্টাডি করতে হয় যে ওই চ্যানেলে কতটুকু পানি এই সামারে আছে কিংবা থাকবে, তাদের কতটুকু লাগবে, তারা নেওয়ার পর ওখানে যা পানি থাকবে সেটা এনভায়রনমেন্টাল কন্ডিশন মেনটেন করতেছে কিনা, এই একটা স্টাডি করে আলবার্টা গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করতে হয়। তা আমি এই টেকনিক্যাল কাজটা করে একটা রিপোর্টের আকারে দিয়ে ওই কনসাল্টিং কোম্পানি তখন আলবার্টা এনার্জি রেগুলেটর AER বলে একটা প্রতিষ্ঠান আছে, তাদের কাছে ওয়াটারের জন্য অ্যাপ্লাই করে। আচ্ছা, তো ওই কাজটা করতে গিয়ে আমার মনে হলো মানে আমি যা মানি আর্ন করতেছি ইটস নট ব্যাড, এবং ওইটা করার পরে আমার যে টাইম থাকতেছে দ্যাটস অলসো নট ব্যাড। তখন মনে হলো আচ্ছা ইউ ফাউন্ড দ্য পারফেক্ট ব্যালেন্স এবং আমার ফ্যামিলি লাইফটা মনে হচ্ছে যে একটু ব্যালেন্সে আসতেছে, কারণ যেহেতু আমি ওই লেকচারারশিপটা ছেড়ে দিয়েছি। তো তখন আমার মনে হলো ওকে ঠিক আছে, আমার মনে হচ্ছে ওই যে প্রফেসর আলী যে ইরানিয়ান ভদ্রলোক আমাকে যেই সাজেশনটা দিছে আর আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে যে অবস্থা, তখন আমার মাইন্ড কিছুটা আমি ডাইভার্ট করলাম যে ওকে আমি সোকল ট্রেডিশনে না গিয়ে আমি একটু ভিন্ন ধারায় যাই। আমি যতটুকু বুঝি বল ভাই, ইউ ক্যান কারেক্ট মি মেবি, এই যে একটা হচ্ছে মোর গিয়ার টুয়ার্ডস innovation and bringing new possibilities and opening new doors to, like, that's research and innovating something, right? And the other one is basically to implement those in the practical field and basically so দুটা চিন্তা ধারার মধ্যে একটু কনফ্লিক্ট বা একটু ইয়ে থাকে, but actually they have to always work in like hand in hand, right? Shoulder to shoulder ইয়ার জন্য for progress and for better things. ভেরি ইন্টারেস্টিং। আমার যে কয়েকজন ফ্রেন্ড আছে যারা একাডেমিয়াতে আছে, ওদেরও শুনি যে ইয়াতে ব্যালেন্সিংটা একটা বিগ একটা ইস্যু আর কি লাইফে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটা আর কি ইয়াতে। ব্যাক টু ইয়োর ইয়েতে, তো আপনার দেশে কে কে আছেন এখন? দেশে আমার ভাই বোনরা সবাই আছে আসলে। আমার বড় ভাই উনি ব্যাংকে জব করতো, উনি রিটায়ারমেন্টে চলে আসছে। আমার মেজো ভাই রেলওয়েতে জব করতো, উনি রিটায়ারমেন্টে চলে আসছে। সেজো ভাই বিজনেস করতেছে। আর আমার চতুর্থ এবং পঞ্চম ভাই তারা দুজন দুবাইতে আছে। আর আমার বোন 3 জন বিয়ে হয়ে গেছে, তারা বাচ্চা কাচ্চা নিয়ে নিজস্ব সংসার মেনটেন করতেছে আর কি। ভাইগনা ভাতিজি তারা আবার ইউনিভার্সিটি গ্রাজুয়েশন কমপ্লিট করে এক একজন খুব ভালো ভালো জব করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নিশ্চয়ই এরকম নিজ বা নেফিউ আছে যারা আপনার থেকে বড়? না না, ওইটা হয়নি, জাস্ট কিডিং। ওইটা হয়তো, কারণ আমার বড় ভাই আমাদের ফ্যামিলিতে আছে, এক্সটেন্ডেড ফ্যামিলিতে আছে। না, এটা আমার ভাই বোনদের ক্ষেত্রে, আমার মামাদের ক্ষেত্রে হয়েছে এটা। আমার ভাই হচ্ছে আমার মামাদের বড়, হ্যাঁ এরকম আছে। বাট আমার ফ্যামিলিতে হয়েছে আমার বড় ভাই ঢাকা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, সো উনি হয় না ওই যে বেশি শিক্ষিত হইলে যেটা হয়, আপনি পড়াশোনা শেষ করে চাকরি বাকরি শেষ করে এস্টাবলিশমেন্টে আসতে আসতে মোটামুটি অনেকটুকু টাইম চলে যায়। তো ইন দ্য মিনটাইম সেটার হয় নাই। আমি আমার ভাস্তে যারা আছে ওরাও ছোটই, তো তারা জাস্ট রিসেন্ট এই গত বছরই গ্রাজুয়েশন কমপ্লিট করে সবাই আলহামদুলিল্লাহ ভালো ভালো জব পেয়েছে তারা। আচ্ছা, মাশাআল্লাহ। এখানে আপনার ফ্যামিলি কে কে আছেন? এখানে আমার ওয়াইফ আছে জান্নাতুল ফেরদৌস জুই, সেও বলতে পারেন যে আমার প্যারালাল। সে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তো এখন একটা ভালো জব করছে। আর আমার 2টা সন্তান, প্রথমটা হচ্ছে রাইফা, দ্বিতীয়টা হচ্ছে রায়ান। এই তো তারা এবার এটা নেক্সট উইকে গ্রেড 2 and 4 শুরু করবে। রাইফা এবং রায়ান। আচ্ছা, মাশাআল্লাহ, ভেরি নাইস। আপনার এখন ইয়াতে আসাটার, রেজাইনাতে আসাটা কিভাবে হলো? যখন আপনি অপরচুনিটি নতুন খুঁজছিলেন, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান দ্যাট কেম আপ, অর এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। আমি যখন এই যে বললাম যে আমার মাইন্ড যখন ডাইভার্ট হলো, আমি তখন গভর্নমেন্ট জব প্লাস ইন্ডাস্ট্রিয়াল জব প্লাস কনসালটেন্সি জব এগুলি সবই খুঁজতে থাকলাম। তো আমার আসলে ইন টার্মস অফ প্রভিন্স, যদিও সাসকাটুন আমার এন্ট্রি সিটি ইন ক্যানাডা, বাট আমি ওভাবে সাসকাচুয়ান আসলে ব্যাক করতে চাইনি। আমার টার্গেট ছিল আমি এডমন্টন অ্যান্ড ক্যালগারিতে আমি থাকবো মূলত। তো ওভাবে আমার চেষ্টা চলতেছে, ওই 2টা সিটিতেই আমি অ্যাপ্লাই করতেছিলাম মূলত। বাট এখানে আমার ওয়াইফ আসলে সে অ্যাপ্লাই করে বসছে আমার ইয়েতে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড সিমিলার। সে এই জব দেখে সে অ্যাপ্লাই করে দিতে, আমি জানতাম না যে সে অ্যাপ্লাই করেছে। হঠাৎ একদিন আমার ইমেইলে দেখি যে আমার ইন্টারভিউর জন্য কল আসছে। তখন আমরা শপিংয়ে 2 জন, তখন সে বলতেছে যে এটা তো আমি অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা আচ্ছা। তো ওভাবে তখন এখানে যে এখানকার জবটা সো কল্ড গভর্নমেন্ট যেরকম রেগুলেটরি জব বোঝায় কিংবা পলিসি ডেভেলপমেন্টের জব বোঝায়, আমার এখানকার জবটা এরকম না। আমি কাইন্ড অফ সায়েন্টিফিক কাজই করি, এখানে রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক ওরিয়েন্টেড কাজই করি। তো সেই এতে মনে হইলো সমস্ত প্রসেস শেষ করে যখন জব অফার পেলাম, তখন মনে হলো যে না, এটা যেহেতু সায়েন্টিফিক কাজ নেওয়া যায়। রেগুলেটরি হলে হয় কি যে
ইনিশিয়ালি হয়তো টাকাটা আপনাকে আনন্দ দিবে, কারণ দিন শেষে আবার কাজও আপনাকে আনন্দ দিতে হবে, রাইট? অবশ্যই তো অবশ্যই মনে হলো যে না, এটা আমাকে আনন্দ দিবে। আর যেহেতু সাসকাচুয়ান আমার মানে হোম প্রভিন্স, সো এবং আরেকটা জিনিস হচ্ছে ইন টার্মস অফ ল্যান্ডস্কেপ রেজাইনা অ্যান্ড এডমন্টন কিন্তু সিমিলার। হ্যাঁ বলা যায় যে বিগার ভার্সন অফ রেজাইনা হচ্ছে এডমন্টন। রাইট তো আমি সেদিক থেকে আসলে তেমন কিছু মিস করব না। প্লাস আমি যেহেতু চাচ্ছিলাম যে আমার বাচ্চাদের সাথে আমার ভালো সময় কাটুক, রেজাইনাতে খুব শর্ট টাইমে যে কোনো জায়গায় যাওয়া যায়। Right. বড় সিটিতে কিন্তু এই প্রবলেমটা অনেক বেশি। আমার এডমন্টনের প্রতিদিন 2 ঘন্টা চলে যেত শুধু আমার মানে জব লোকেশনে যাওয়া এবং আসা। এতে আপনার কোনো হাত নেই, আপনি চাইলেও রাইট। আগে যেতে পারবেন না। আইদার আপনি পাবলিক ট্রান্সপোর্ট নেন অর পার্সোনাল ভেহিকল ইউজ করেন। এডমন্টনও ওই অবস্থা। এরকম অবস্থা। আচ্ছা আচ্ছা। কারণ আপনি তো একদম কোর ডাউনটাউনে থাকতে চান না, আপনি যখনই বেরোয় আসতেছেন সেন্টার একটু থেকে, সাবারবে গেলে হ্যাঁ তখনই আপনার ভিতরে ঢুকতেই সকালবেলা তো অফিস টাইম, হুম, আপনি এখানেও দেখেন ভিক্টোরিয়া স্ট্রিটে সকালবেলা কি হ্যাঁ। জ্যাম থাকে, কিংবা আলবার্টে, তো ওখানেও এরকম ছিল। আমি যদিও পাবলিক ট্রান্সপোর্টে এলআরটি ইউজ করতাম, বাট এলআরটিতে যাওয়া পর্যন্ত আমার একটা বাস নিতে হতো। আচ্ছা বাসে এলআরটি স্টেশন, পরে এলআরটি দিয়ে আপনার জব লোকেশনে যাও। সো আমার অনায়াসে 50 থেকে 55 মিনিট চলে যেত, মানে এটা সলিড টাইম। কারণ এলআরটিতে গেলে তো আপনার কোনো, যেহেতু এটা ট্রেন, কোনো ট্রাফিক জ্যাম নেই, বাট তারপর আপনার টাইম চলে যাচ্ছে। হ্যাঁ। তো ওই চিন্তায় মনে হলো যে রেজাইনা ইজ নট ব্যাড। আচ্ছা। আই এম নট এ ফ্যান অফ বিগ সিটি, কংক্রিট হাই রাইজ বিল্ডিং। হুম, আমার ওভারঅল আপনাদের মতো ভালো মানুষ যেখানে আছে, আমার ওখানে থাকতেই ভালো লাগে। আমার নট নেসেসারিলি বিগ সিটি, ওই Simplicity. সিম্পলিসিটি Simplicity আমি attracts লাইক you, করি basically. ওভারঅল। আর হ্যাঁ। মনের আনন্দ যেখানে আসে আপনি রাইট। সেটাই আমরা পছন্দ না করি। এখানে এই টপিকটা আমাদের আরো কয়েকজন গেস্টের সাথে কথা বলার সময় উঠে এসছে আর কি, যে উই ফিল দ্যাট এখানে এই ছোট সিটিতে, যেখানে এই মাথা থেকে ও মাথা যেতে 20 মিনিট লাগে, ট্রাফিক জ্যাম ইজ লিটারালি জাস্ট ইটস গোনা কিল ইউ এক্সট্রা 5 minutes or something, right? So এই যে এইরকম একটা সিটি অ্যাকচুয়ালি অফার্স ইউ মোর ইন টার্মস অফ like more time with your family. You live more basically. You can do more and রাস্তায় 2 ঘন্টা 3 ঘন্টা থাকার থেকে। তো ভালো লাগলো যে আপনার কাছ থেকে একই পার্সপেক্টিভ। আমি এখানে আরো একটু অ্যাড করব, শুধু এইটাই না, শুধু এইটাই না যে আপনি শর্ট ডিস্টেন্সে বাসায় যাচ্ছেন আসতেছেন, কিংবা শপিং মলে যাচ্ছেন আসতেছেন। ইন টার্মস অফ জব, আপনি কিন্তু এই মানে স্মল সিটি এবং মিডিয়াম সিটিগুলিতে জব অপরচুনিটি, আপনার জন্য জব পাওয়ার অপরচুনিটিটা বেশি থাকে। আচ্ছা। আমি এডমন্টনে 5 ইয়ার্সে আমি আলবার্টা গভর্নমেন্ট থেকে কোনো ডাকই পাইনি কোনো ইন্টারভিউর জন্য। এখানে আসার পরে আবার উইদিন 6 মান্থ যখন আমার এখানে এক্সপিরিয়েন্স হয়ে গেল, তখন আবার ওরা আমাকে ডাকলো, আমার জবও হয়েছিল, বাট সব কিছু বিবেচনায় আমি ওখানে যাইনি। এখানে আপনারা দেখবেন অনেকে নতুন নতুন ইমিগ্রেন্ট যারা হাইলি স্কিলড, বাংলাদেশিরা অনেক ট্যালেন্টেড, রাইট? তো এখানে এসে তারা ভালো ভালো জব পাচ্ছে। আপনি এডমন্টন ক্যালগারি যান, আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 90% মানুষ দে উইল নেভার এভার গেট এন ইন্টারভিউ কল। আচ্ছা। এটা কিন্তু অনেকেই এই জিনিসটা ডিস্টিংগুইশই করতে পারে না। তারা ভাবে যে বিগার সিটি ওখানে যাব, বাট ওখানে তো মানুষও বেশি। আচ্ছা, তো মানুষ বেশি, তো কম্পিটিশনও বেশি, কম্পিটিশন অনেক বেশি, ওপেনিংও বেশি, কিন্তু কম্পিটিশনও অনেক বেশি। ওপেনিং এর তুলনায় কম্পিটিশন অনেক বেশি, একটু বেশি বেশি। কারণ আমাদের হিউম্যান সাইকোলজি হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্ন মানুষ তারা চায় বিগার সিটিতে থাকতে, রাইট রাইট? হ্যাঁ, ব্লিং ব্লিং লাইটস এন্ড হ্যাঁ, দ্য ওরকম বিগ দেখার সিটি। জন্য। হ্যাঁ, তো ওই জন্য ওখানে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। দেখা যায় যে যারা ওখানে নাই, মানে তারাও অ্যাপ্লাই করতেছে ওখানে গিয়ে সেটেল হওয়ার জন্য, আচ্ছা। হুইচ মেক্স ইউর লাইফ টাফ। বাট এখানে সেই জিনিসটা একটু ইজি, আমি বলবো। নাথিং ইজ লাইক ভেরি ব্রেড অ্যান্ড বাটার, আমি বলবো না সেটা, আপনাকে সব জায়গায় ট্রাই করতে হবে, বাট এখানে অপরচুনিটিটা আচ্ছা, নাইস। অনেক ইটস বেশি। ভেরি ইন্টারেস্টিং হ্যাঁ। পার্সপেক্টিভ। সো দ্যাট টেলস ইউ আ লিটল মোর অ্যাবাউট ইওর পার্সোনাল, মানে আপনার একটা পার্সোনালিটি সম্পর্কে আর কি বলে আর কি, যেটা তো আমরা জানি যে আপনি অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আপনি ডিরেকশন দিয়েছেন অনেকগুলো স্টেজ ড্রামাতে, এডমন্টনে এবং রেজানাতেও দিয়েছেন কয়েকটা। তো দ্যাটস দি আদার সাইড অফ ইউ আর কি। এই সম্পর্কে এই সাইডের বদল সম্পর্কে যদি কিছু বলেন আমাদেরকে, মানে হাউ, মানে আপনি কি কি করেছেন বা কেন আপনাকে এই জিনিসটা টানে, এবং হাউ ডিড ইউ গেট ইনভলভ ইন অল দ্যাট? আচ্ছা, ধন্যবাদ। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমার জন্য, কারণ আমার ওই যে বললাম, মানে আমার বাবার মাধ্যমে আমি এমনভাবে কন্ট্রোল ছিলাম। আমি জীবনে, আমি গ্রামে বড় হয়েছি, কিন্তু আমি দোকানের, আমি জানি না মাচা শব্দটা বুঝেন কিনা, দোকানের সামনে একটা দোকানের মাচায় বসে চা খাওয়াটা, এটা আমার দিয়ে হয়নি কখনো, কারণ বাবা আমাকে ওভাবে ইয়েই করেনি। বা আমি যখন মোটামুটি বুঝ জ্ঞান সম্পন্ন হয়েছে, বাবা তখন রিটায়ারমেন্টে চলে আসছে। সো বাবার সাথে আমার অনেক টাইম স্পেন্ড হতো, এবং উনি আমাকে মোটামুটি ইনডিরেক্টলি কন্ট্রোল করতো বিভিন্নভাবে। দেখা যেত উনি আমার সাথে অনেক টাইম স্পেন্ড করতেছে। এই করে না আমার ফোকাসটা শুধুমাত্র পড়াশোনা আর পড়াশোনা। তারপরে হলো যে যেহেতু আমি বুঝতেই পারতেছেন আমি অনেক ছোট, ইন দ্য মিন টাইম
আমার ভাই বোনরা অনেক বড় হয়ে গিয়েছে, আমি কিচেনে মাকে অনেক বেশি সময় দিতাম। তখন মনে হতো বিকালে যেই টাইমটা আমি হাঁটাহাঁটি করবো ওই টাইমটা মাকে আমি হেল্প করি, যার জন্য রান্নার প্রতি আমার আলাদা একটা প্যাশন আছে। তো সেই দিক থেকে আমার আসলে এই স্কুল কলেজ লাইফে আমি কালচারাল দিকে এতটা অ্যাক্টিভ, ইভেন ইউনিভার্সিটিতেও না, কারণ ইউনিভার্সিটিতে আবার অন্যরকমই ছিল, যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, ভাইরা আমাকে পড়াশোনার টাকা দিচ্ছে, সো আমার মাথায় অলওয়েজ ক্লিক করতে আমাকে তাড়াতাড়ি জব পেতে হবে। তো সেটা আমি সাকসেসফুল ছিলাম। আমার লাইফটা একটু রিল্যাক্স শুরু হলো থাইল্যান্ডে যাওয়ার পরে। এই প্রথম আমি কালচারাল সাইডে ইনভলভ হওয়া শুরু করলাম, এবং ওখানে একদিন ল্যাবে কাজ করতেছি, হঠাৎ করে এক ছোট ভাই তাসকিন, এটা যদি আপনি দেখে থাকেন আপনার জন্য, আমি ল্যাবে কাজ করতেছি, ও হঠাৎ করে ফোন দিছে, ভাইয়া থাইল্যান্ডে 2011 সালে বন্যা হয়, আমাদের ক্যাম্পাস একতলা ফার্স্ট ফ্লোর পর্যন্ত পুরোটা আপনার বন্যায় ভেসে যায়। তো ক্যাম্পাসে যখন আমরা ফিরে আসি 2-3 মাস পরে, তখন ওরা একটা নাটক বানাচ্ছিল যে ব্যাক টু AIT। তো ওখানে তারা আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলে যে ভাইয়া আমরা তো একটা ড্রামা করতেছি, জাস্ট একটা প্রফেসর রোল, আপনি 2টা ডায়লগ দেবেন, এটা হচ্ছে রেকর্ডিং, আর অন দ্য স্টেজ আমরা গিয়ে ওখানে এই সিমিলার সেট আপ থাকবে, আপনি জাস্ট ওখানে বোর্ডে কিছু লিখবেন, দ্যাটস ইট। তো অতটুকু করার পরে না আমরা ওখানে ওই ইয়েটাতে ড্রামাটাতে প্রাইজ পেলাম। তো তখন হয় না, পরে ভিডিওতে নিজেকে নিজেই দেখে মনে হইলো দিস ইজ সামথিং আই ক্যান ডু। তো ওখানে এতটুকুই শেষ। কিন্তু এরপরে আবার যখন আমার ওয়াইফও আমার আসলে ও আমার আগে থাইল্যান্ডে গিয়েছে, ওখানে ও মাস্টার্স করেছে, সো ওর থিসিস নিয়ে একটা সিনেমা তৈরি করি মূলত ওর কনসেপ্টটা নিয়ে। তো ওই কনসেপ্টে আমি অভিনয় করি, ওইটাতে আমরা বেস্ট সিনেমাটোগ্রাফির অ্যাওয়ার্ড পাই, বুঝেন। কিন্তু কনসেপ্টটা হচ্ছে রিসার্চের, বাট আমরা অ্যাওয়ার্ড পাই, মানে বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড পাই না, বেস্ট সিনেমাটোগ্রাফির অ্যাওয়ার্ড পাই। ইন্টারেস্টিং। তো ওইটাতে আমার এটা কি মানে ভিডিও, মানে হ্যাঁ আমরা একদম রেকর্ড করেছি, এটা জাস্ট 3 মিনিটের। আমরা আমাদের যে ল্যাব আছে ফিল্ড ল্যাবে আমরা সেটা রেকর্ড করেছি। এক পাকিস্তানি ছেলে আমাদেরকে হেল্প করেছে, মানে রাত্র 3টা-4টা ওই 3 মিনিটের ভিডিও এডিট করতে, যেহেতু ওইটা জাস্ট আমাদের ইন্ট্রোডাক্টরি কাজ। আমাদের আমার মনে আছে 7 থেকে 8 দিন আমরা ওইটা নিয়ে কাজ করতাম, এবং খুব অকওয়ার্ড প্যাটার্ন ছিল। রাত্র 3টা বাজে উঠে ল্যাবে কাজ করতে যেত, তা আমাদেরও সজাগ থাকতে হচ্ছে যে 3টা বাজে উঠে ওর সাথে ল্যাবে যেতে হবে। হ্যাঁ, তো ওই করে করে যখন ওখানে সিনেমাটোগ্রাফির অ্যাওয়ার্ডটা পাই, তখন আমার এই আস্তে আস্তে মনের মধ্যে শুরু হলো যে আচ্ছা আগ্রহ তৈরি হলো। এবং অ্যাগেইন ওয়াইফ যখন আবার সাসকাটুনে আসলো, ও এসেই সাসকাটুনে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম হলো অরুণোদয়। এটা আমি মনে করি এই যাবৎকালে ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানের বাঙালি স্টুডেন্ট যত প্রোগ্রাম করছে ওটা ছিল ওয়ান অফ দি বেস্ট। ও ওখানে এসে পারফর্ম করলো, তারপর আমি আসলাম, আমি এসে একটা রেডিমেড সেট আপে বসে বললাম, সবাই পরিচিত। তো ওখানে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাথে জড়িত হলাম। তারপর তো এই কালচারাল লাইফটা তখন আসলে এই শুরু হয়ে গেল আমার। কিছু নাচ করছি, কিছু হয়তো কোথাও বক্তব্য দিচ্ছি, স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে ইনভলভ হচ্ছি, এই করে করে এই জিনিসগুলি মানে হয় না, এগুলি অটোমেটিক দেখলাম যে আমার ভিতর থেকে আসতেছে। ওই যে খাঁচা থেকে বেরোলেন থাইল্যান্ডে, তো এটা ইজ নট প্ল্যান সামথিং, এবং আমি কখনো প্ল্যানও করিনি যে আমি এদিকে আসবো, এটা অটো আমার ভিতর থেকে আসতে থাকলো। তারপরে এটা শেষ করে যখন আমি এডমন্টন গেলাম, ওখানে এডমন্টনে আমার পড়াশোনার লাইনের সিনিয়র, উনি বুয়েটের টিচার ছিলেন, এখন আলবার্টা গভর্নমেন্টে জব করে, ডক্টর জাহিদ ইসলাম। তো ওনার সাথে আমার যেহেতু প্রফেশনালি আমি ওনার লাইনেই কাজ করি, তো ওনার সাথে আমার হুকআপ ছিল। উনি আবার হচ্ছে যে এক মাল্টি ট্যালেন্টেড পারসন, আমি জানি না সে কি জানে না এরকম। সে একাডেমিক দিক দিয়ে ভালো, সে আপনার কালচারাল দিক দিয়ে সে আপনাদের মতো, তাদেরও একটা ব্যান্ড আছে এডমন্টনে, সে ব্যান্ড ইয়ে করে, সে গান গায়, সে নাটক তৈরি করে। তো ওনার সাথে কথায় কথায় যখন উনি জানলো যে আমি সাসকাটুনে এগুলি করলাম, তখন আবার ওখানে ইনভলভমেন্ট শুরু হয়ে গেল, যে আমরা নাটক করছি, আমরা ফ্যাশন শো করছি। আমরা ইভেন যখন কোভিড হলো, এই কোভিডে আমরা ধরেন প্রায় 3 ঘন্টার ম্যাগাজিন প্রোগ্রাম আমরা ইয়েতে রেকর্ড করে করে অনেকে ছেড়ে দিয়েছি ওখানকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এরকম 3 ঘন্টা। এবং মানে এমন হয়েছে যে প্রায় 300-400 দর্শক লাইভে দেখতেছে এরকম। তো জাহিদ ভাইয়ের ওখানে উনি আমাকে বিভিন্ন জিনিসে আবার এঙ্গেজ করতে থাকলো। ওই যে ভাড়াটে চাই নাটক যেটা এখানে করলাম, ওখানেও এটা করলাম। মূলত ওখানে জাহিদ ভাই হচ্ছে আমার লিডার, উনি বিভিন্ন প্রোগ্রাম করতেছে আর আমাকে খালি একের পর এক টেনে নিচ্ছে। আর ইন দ্য মিন টাইম অ্যাসোসিয়েশনে যেহেতু যুক্ত ছিলাম, তো এগুলি মানে
So being from a completely a different background, an academician and a scientist, and being busy with all your accomplishments for so many years, যখন আপনি একটা নতুন জগতের সাথে পরিচয় হলো আপনার সত্তার, যখন এই যে ক্রিয়েটিভ জুস এবং এই যে দ্য এক্সপ্রেশন অফ আর্ট কালচার অ্যান্ড অল দোজ থিংস, আপনি how do you see the both side colliding and like to complete a human being? মানে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে এই যে ডিফারেন্ট সত্তা দুটো বা দুটো সাইড, দুটো ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট, এটা কিভাবে? রমন ভাই, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের কেনেডিয়ান লাইফটা কিন্তু একটু ডিফারেন্ট। আমরা বাংলাদেশে যেরকম লাইফ লিড করি না, বাংলাদেশে কিন্তু এখন হয়তো আছে, আমি জানি না আপনি বাংলাদেশে থাকতে কখনো এই যে মেন্টাল স্ট্রেস শুনতেন কিনা। আমি ছোটোবেলা শুনিনি, সত্যি কথা। আমার বাপ চাচা সবাই মানে ধরেন কেউ জব করতেছে, কেউ কৃষিকাজ করতেছে, কেউ এটা করতেছে, কেউ মেন্টাল স্ট্রেসে আছে, এই জিনিসটা আমি শুনিনি। তো আস্তে আস্তে যখন আমার মানে বয়স বাড়তে থাকে, কানাডায় আমার বয়স বাড়তে থাকে, এই জিনিসটা দেখলাম একটা কি থিং, যে আপনার মেন্টাল স্ট্রেস। তো আমি তো একাডেমিক রিসার্চ করতেছি, আমি কনসালটেন্সিতে সময় দিচ্ছি, ফ্যামিলি লাইফটাতে একটু কম দিচ্ছে, ওইটা আমার ওয়াইফ কমপ্লিট ট্যাকেল দিচ্ছে। বাট তারপরেও যখন ওগুলি ছেড়ে এই কাজটা করি, দেখি এটা কমপ্লিট আমাকে একটা ভিন্ন জগতে নিয়ে যায়। যখন আমি নাটকের রিহার্সেলে 1 ঘন্টা সময় দিচ্ছি, আমি ভুলেই যাচ্ছি আমি সারাদিন কী করতেছি। এবং এই 1 ঘন্টাতে আমার এমন এমন মানুষের সাথে কথা হচ্ছে, যার সাথে আসলে এই কাজটা না করলে জীবনেও আমার তার সাথে কথা হতো না। এবং সে হয়তো এমন কিছু পার্সপেক্টিভ আমার সামনে নিয়ে আসতেছে, তখন এটা আমার নতুন লার্নিং তৈরি হচ্ছে, রাইট? তো এটা দেখলাম একটা সম্পূরক জিনিস, আসলে এটা কলাইডিং না, এটা আমার জন্য। এবং আমি দেখলাম, আমি এটা অলওয়েজ বিশ্বাস করি, আপনাকে খুঁজতে হবে কোন জিনিসে আপনার মেন্টাল শান্তি আসে, মানসিক শান্তি আসে। সেই জিনিস যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, ইউ আর এ হ্যাপি পারসন অন দি আর্থ। কেউ আপনাকে অসুখী করতে পারবে না। তো এই দিক থেকে দেখলাম যে আমি যখন দুইটাই মেনটেন করতেছি, আই এম ফিলিং রিয়েলি গুড। এবং আমার ওয়াইফও যে বললাম, সেও কালচারাল মাইন্ডের। তো সেও যখন আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে, আমি তাকে সাপোর্ট দিচ্ছি। আমার বাচ্চারা তারাও এখন এই ঘরানার হয়ে যাচ্ছে, মানে আমি নাটক করবো শুনে তারাও বলতেছে আমরা স্টেজে যাবো, আমাদেরকেও কোনো কিছু দাও, রাইট? এই জিনিসটাতে দেখা যায় যে না, আমি তো এই জিনিসটা নিয়ে হ্যাপি আছি। তখন না, আমি কখনোই ডাইভার্ট করি না যে আমার সায়েন্টিফিক কাজ কিংবা টেকনিক্যাল কাজটা আমি একদম দূরে সরাই দেবো না, ওইটাও আমার চলতেছে। ওইটা শেষ করে যখন আমি এটাতে আবার হাত দিই, ওইটা কমপ্লিট আমি ভুলে যাই, আবার এটাতে একাগ্রচিত্তে কাজ করতেছি। আবার এটা কাজের মাধ্যমে যখন আবার আমি অডিয়েন্সের কাছে পৌঁছতেছি, দিন শেষে কিছু অ্যাপ্রিসিয়েশন অবশ্যই পাচ্ছি, লাইফে পেয়েছি, অনেক পেয়েছি। তো ওই জিনিসটা আমাকে খুবই আনন্দ দেয়। তখন মনে হয় যে না, এই দুইটা জিনিস যদি আমি পারি, হোয়াই নট। হ্যাঁ, অবশ্যই খুব ভালো বললেন জিনিসটা। আপনাকে একটু পেঁচায় প্রশ্নটা করলাম, কারণ হচ্ছে ভেরি ইন্টারেস্টিং আর কি। কারণ এই ধরনের মানুষ আমরা দেখি যে বোথ সাইডেই যে সুপার হিরো, এরকম আমরা কম দেখি। এর জন্য আপনাকে বললাম আর কি, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিভাবে আপনি ব্যালেন্স করেন অ্যান্ড অল দ্যাট। আপনি মানে কি নাটক করেছেন এই পর্যন্ত? কার লেখা নাটক করেছেন? ওই যে বললাম যে নাটকের শুরুটা হলো আমার ব্যাক টু এআইটি দিয়ে একটা নাটক, যেখানে খুব অল্প পরিসরে। তারপরে আপনার ইয়েতে ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানে পড়াকালীন আমরা 16ই ডিসেম্বর উপলক্ষে এটা কাইন্ড অফ গীতিনাট্য বলতে পারেন, গান সাথে কিছু অ্যাক্টিং, ওইটা ওরকম মানে কারো নিজেদের কনসেপ্ট দিয়ে তৈরি করা। এডমন্টনে যাওয়ার পর আমাদের প্রথম শুরু হলো ভাড়াটে চাই, যেটা দিয়ে আমরা আমার লাইফের লার্জ স্কেল, একদম মেগা স্কেলে নাটক শুরু করলাম। এবং ওইটাতে আমরা যদি ভুল না করে দেখি 3টা শো করেছিলাম। কারণ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভাড়াটে চাই, হ্যাঁ। তো কারণ ওইটা আসলে ওই যে বললাম ডক্টর জাহিদ ইসলাম, জাহিদ ভাই আসলে এতটা ডেডিকেটেড পারসন, এবং আমরা একটা নাটক তুলতে এত পরিমাণ টাইম দিয়েছি। একটা সামার প্রতি রবিবারে আমরা 2 ঘন্টা করে টাইম দিতাম, সেটা সেই মে মাস থেকে শুরু হয়েছে। আমাদের প্রোগ্রাম ছিল বোধহয় অক্টোবরে। এই প্রতি রবিবারে 2 ঘন্টা করে টাইম দেওয়া, শুধু এটা অফিসিয়াল টাইম। আনঅফিসিয়াল টাইম ওনার সাথে আমার কথাবার্তা, হয়তো ওই আমি অফিস থেকে আসার সময় ওনার সাথে এলআরটিতে দেখা হচ্ছে, এলআরটিতে আমরা দুজনেই আলাপ করতেছি, আবার ফোন দিয়ে কস্টিউম কী হবে সে আলাপ করতেছি। আবার দেখা গেল একসাথে আমি 2টা ক্যারেক্টার করেছি একসাথে, একটা করতেছি, ইন দ্য মিনটাইম কোনো কারণে আরেকজন কলিগ সে হয়তো পারলো না, জাহিদ বাবার অ্যাপ্রোচ করতেছে তুমি এটা করো। তো ওই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এই নাটকটা আমরা 3বার করি। তারপরে যে নাটকটা আমরা এখন আবার রিহার্সেল করতেছি, বিবাহ বিভ্রাট, এই নাটকটা নিয়ে আবার কাজ শুরু করি।
আরেকটা কবর নাটক আমরা ইয়ের সময়, এই যে প্যান্ডেমিকের সময় মনি চৌধুরীর কবর নাটক, আচ্ছা, এবং সেটা এগেইন সেই জাহিদ ভাইয়ের ডিরেকশনই আমরা ওখানে কাজ করি। প্রত্যেকটা ডায়লগ আমরা আলাদা আলাদা প্রত্যেকের বাসায় বসে বসে রেকর্ড করি। ধরেন আমি ওখানে ইয়ে ছিলাম আর কি, পাগলা ক্যারেক্টারটা ছিল আমার। তো আমার যেই 17-18টা ডায়লগ আছে আমি বাসায় বসে বসে বাসায় মেকআপ গেট আপ করে করেছি, জাহিদ ভাই ওখান থেকে অপর প্রান্ত থেকে ওনার বাসায় সেটা রেকর্ড করেছে। উনি প্রত্যেকটা ডায়লগ আবার একসাথে করে মার্চ করে একটা নাটক তৈরি করেছে, সেটা আমরা অন এয়ারে দিয়েছি। তো কবর এবং ওনারা পরে এটা গত বছর আবার স্টেজেও করেছে। আচ্ছা, আপনারা আলাদা সাউন্ড নিয়ে আবার হ্যাঁ, প্রত্যেকটা এডিটিং করে তারপরে বসানো হয়েছে। প্রত্যেক ইচ এন্ড এভরি ডায়ালগ ইজ ইন্ডিভিজুয়াল। সো এটা এই যে বললাম যে ওনার সাথে যাওয়ার পরে আমার না আসলে আরো ডেডিকেশন বাড়ে, যে একটা মানুষ এত ডেডিকেটেড হয় কি করে। কারণ উনি আমার মতো, উনি পিএইচডি হোল্ডার, উনি ইভেন বুয়েটের টিচার ছিল, আলবার্টা গভর্নমেন্টে জব করতেছে, ওনার নিজের পার্সোনাল লাইফ আছে। নাট্যগুরু কি ওনাকে বলবো, ডক্টর জাহিদকে বলবো? আমি বলতে পারেন, আমি সোফার ওনাকেই বলি যে, এবং উনি শুধু নাট্যগুরু না, উনি আমার একাডেমিক গুরুও বলতে পারেন। আমার কনসালটেন্সি ফার্মে এক্সপোজারটা আসলে ওনার মাধ্যমে। তো আমি যখন খুঁজতেছি ভাইয়ের সাথে অলরেডি, তখন আমি ইন্টারনাল কিছু কাজ করি, উনি আমাকে টেকনিক্যালি জানে যে আমি কীরকম। সো একটা ইন্টারনাল লিঙ্কের মাধ্যমে উনি আমাকে কনসালটেন্সি ফার্মে হুক আপ করায় দেয়। পরে যদি আমি অন্য একটা কনসালটেন্সি ফার্মে আবার জব করি, বাট এই নিয়ে বলতে পারেন মানে পারিবারিকভাবে, প্রফেশনালভাবে, সাংস্কৃতিকভাবে সবভাবেই আমি ওনার কাছে ঋণী আসলে। গুণী মানুষদের কথা শুনছি, গুণী মানুষের কাছে, বদরুল ভাই, ডক্টর বদরুল মাসুদের কাছে। আরেকবার ফিরে যাই বদরুল ভাই, আপনার ইয়েতে আপনি এই যে এখন যে কাজ করছেন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টে, আপনি এখন আছেন সিনিয়র মডেলিং স্পেশালিস্ট হিসেবে, সুপারভাইজার হিসেবে আছেন ওখানে। আমি একটা বেসিক প্রশ্ন আর কি, এই যে অ্যাজ এ সিটিজেন, নর্মাল সিটিজেন, হাউ ডাজ ইউর জব ইম্প্যাক্ট মি, রেজাইনা সাসকাচুয়ানবাসী হিসেবে, লাইক হোয়াট এক্স্যাক্টলি ইউ ডু ফর মি? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আমি খুব ইনডেপথে যেতে পারবো না আমার বাইন্ডিংসের কারণে, বাট অ্যাট দ্য সারফেস লেভেল আমি বলবো। আমি প্রথমে ইঙ্গিত দিয়েছি যে আমার এখানে কাজটা ইটস নট এ রেগুলেটরি টাইপ, যে আমি কোনো কিছু রেগুলেট করবো, ইটস নট এ পলিসি মেকিং, এটা হচ্ছে একটা রিসার্চ টাইপের। বাট সেই রিসার্চটা এটা হাইড্রোলজি সাইডে না, এটা হচ্ছে ক্লাইমেট সাইডে, গ্রিন হাউস গ্যাস ইমিশন নিয়ে। আমি যদি খুব সহজ ভাষায় আপনাকে বলি, যে আপনি যখন মাঠে ফসল ফলান, যেটা রেইনফেড এগ্রিকালচার বলে, আপনি যেখানে কোনো পানি দিচ্ছেন না, শুধু বৃষ্টির ভরসায় আপনি এগ্রিকালচার করতেছেন, সেখানে আপনার 1 কেজি গম উৎপাদন করতে কি পরিমাণ গ্রিনহাউস গ্যাস আপনি নিঃসরণ করেন আকাশে, ধরেন এক্স অ্যামাউন্ট। আচ্ছা, এই সেম জমিটাকে যদি আপনি ইরিগেশনে কনভার্ট করেন, যে ইরিগেশন দিবেন, তখন তো ফসল আরও বেশি হবে, বাট টেকনিক্যালি এখানে আপনাকে ফার্টিলাইজারও বেশি দিতে হয়, তখন গ্রিনহাউস গ্যাস নিঃসরণটাও বেশি হয়। তখন আমার রিসার্চের মাধ্যমে আমি বুঝাচ্ছি যে ওই সেম 1 কেজি গম উৎপাদন করতে এই যে ড্রাই কন্ডিশনে এবং ইরিগেশন কন্ডিশনে কোন মুহূর্তে আপনি কম গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করতেছেন আকাশে, এই কাজটা আমি এই মুহূর্তে গভর্নমেন্টকে হেল্প করছি এটাতে, যে আপনার কি ইরিগেশনটাতে যাওয়া ভালো নাকি ড্রাই ল্যান্ডে থাকাটাই ভালো, যে আপনি ড্রাই এগ্রিকালচার করছেন সেটাই ভালো। কারণ আপনি জানেন সাসকাচুয়ানের গভর্নমেন্ট এই মুহূর্তে একটা বড় প্রজেক্ট, $4 মিলিয়ন প্রজেক্টে হাত দিয়েছে, লেক ডিফেনবেকার ইরিগেশন প্রজেক্ট। লেক ডিফেনবেকারে যে পানি আছে সেটাতে আমরা ইরিগেশন করব। তো এটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে। অন এনভায়রনমেন্টাল সাইড আমি শো করছি যে আসলে ওই 1 কেজি গম উৎপাদন করতে দেখা যায় যে আন্ডার ইরিগেটেড ফার্মিং আপনি আসলে কম ইন্টেন্সিটি, এটাকে একটা ইউনিট আছে ইন্টেন্সিটি বলে, যে সমপরিমাণ ক্রপ উৎপাদন করতে আপনার আন্ডার ইরিগেটেড ফার্মিংয়ে আপনি কম গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করছেন। এটা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট কিন্তু। এবং শুধু এইটাই না, সাসকাচুয়ানের এই মুহূর্তে গভর্নমেন্টের মোটো হচ্ছে ইকোনমি ফার্স্ট। আমাদের প্রাইম মিনিস্টার প্রিমিয়ার হার্পার স্কটমো উনি বলছেন যে আমাদের ইকোনমি ফার্স্ট। তো গ্লোবাল ডে আমাদের দ্বারা কম্পিটিটর আছে, আমরা তো গম বাইরে রপ্তানি করি, আমরা তো ক্যানোলা বাইরে রপ্তানি করি। এখন ওই যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে যখন চিন্তা করি, আমাদের উপর ম্যান্ডেট আছে যে আমরা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাবো। এখন সাসকাচুয়ানে ওভারঅল 1 কেজি গম উৎপাদন করতে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস আমরা নিঃসরণ করি, আমি যদি আমাদের গ্লোবাল মার্কেট চিন্তা করি, ধরুন রাশিয়ায় তারা যেই পরিমাণ নিঃসরণ করে সেটা কম্পেয়ার করলে দেখা যায় আমরা আসলে কম করতেছি। এখন যখন আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে চিন্তা করি, এটা কিন্তু লোকাল কোনো ইস্যু না,
এটা অ্যাটমসফিয়ার, লার্জ স্কেল সিঙ্গেল অ্যাটমসফিয়ার ইস্যু। রাইট। সো আপনি এখানে কম করেন বা বেশি করেন সেটাও আকাশে যাচ্ছে, রাশিয়াতে যে কম করতেছে বা বেশি করতেছে সেটাও আকাশে যাচ্ছে। এখন আপনি যদি এনভায়রনমেন্টাল ওয়েতে থিঙ্ক করেন তাহলে আপনি দেখবেন আসলে কে কম নিঃসরণ করছে গ্যাসটা, আপনি তার কাছেই যাবেন। আমরা সেই স্টাডি করে দেখতেছি যে আসলে আমাদের সাসকাচুয়ানের ফার্মাররা কম গ্যাস নিঃসরণ করতেছে আকাশে। সো আমরা অলরেডি আসলে ক্লাইমেট চেঞ্জ কনসিডার করেই কাজ করতেছি। আচ্ছা। এবং বরং আমরা না, আমাদের কম্পিটিটর মার্কেটে যারা আছে তাদের ওখানে যদি প্রোডাকশন কম করে আমরা ওই প্রোডাকশনটা করি তাহলে ওভারঅল গ্যাস ইমিশনটা কম হবে। গ্লোবাল ফুড ডিমান্ড তো আছে, ধরেন ফর এক্সাম্পল 200 টন গম লাগবে এই পুরো পৃথিবীতে, সেই 200 টন গম উৎপাদন করতে দেখা যায় কানাডায় যদি আমরা প্রডিউস করি, সাসকাচুয়ানে যদি আমরা প্রডিউস করি, যেই পরিমাণ গ্যাস নিঃসরিত হবে রাশিয়াতে করলে সেটা আরও বেশি হবে নিঃসরণ। তাহলে যদি আপনি গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কথা চিন্তা করেন তাহলে উই আর অন এ সেফ সাইড, উই আর লিডিং বেসিক্যালি, লিডিং দ্য স্পেস। আচ্ছা, আমার রিসার্চটা মূলত এই সাইড থেকে গভর্নমেন্টকে প্যাট্রোনাইজ করতেছি এবং শো করতেছি ডাটা, হাউ টু মেক ইট ইভেন বেটার এন্ড বেটার। আমাদের কম্পিটিটর বলতে কি বোঝাচ্ছেন, মানে গ্লোবাল স্কেলে ধরেন বিশ্বের অন্যান্য রাষ্ট্র তো তারা এগ্রিকালচারাল থিংগুলি প্রডিউস করতেছে, রাইট, তারা তো গ্লোবাল মার্কেটে দিচ্ছে। আচ্ছা, তো এই দেওয়া নেওয়ার ক্ষেত্রে কিন্তু এখন যখন আপনি একজন বিজনেসম্যান, এখন গ্লোবাল একটা ইস্যু হচ্ছে আপনি লুক করেন যে কার কার্বন নিঃসরণ সবচেয়ে কম, তার কাছে যাচ্ছেন। এখন কানাডায় কিন্তু আমাদের ফেডারেল গভর্নমেন্টের ম্যান্ডেট হচ্ছে যে আমাদের ক্লাইমেট চেঞ্জ বাই 2030 আমাদের জিরো ইমিশনে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে বলতেছে অয়েল অ্যান্ড গ্যাসের প্রোডাকশন কমিয়ে দিতে হবে, ফার্টিলাইজার ইউজ কমিয়ে দিতে হবে, এরকম অনেকগুলি ম্যান্ডেট আছে। তো আমি যেটা বোঝার চেষ্টা করছি যে গ্লোবাল স্কেলে বেসিক্যালি আমাদের কম্পিটিটর থেকে আমরা ওয়েল অ্যাহেড ইন দ্য গেম, এন্ড উই আর স্টিল আমরা উই ফিল অব্লিগেটেড টু ইভেন মেক ইট মোর বেটার। That actually gives us the advantage in the market basically to sell this point that we are environment friendly and green and all that. গত বছর COP28 এ দুবাইতে আমাদের গভর্নমেন্ট কিন্তু গিয়েছে, কয়েকটা মিনিস্ট্রির প্রতিনিধি এবং ইন্ডাস্ট্রিয়াল প্রতিনিধিদের নিয়ে গিয়েছে নিজেদের গল্পটা বলার জন্য। আচ্ছা, যে দেখো আমরা সাসকাচুয়ানে অলরেডি আমরা মানে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি আছি এবং আমরা আরো করছি বেটার এন্ড বেটার হওয়ার, লিডার ইন দ্য গেম। আচ্ছা, লিডার ইন দ্য গেম বলা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে ইকোনমি ফার্স্ট যে ইকোনমিটা, এটা তো একটু মানে কনফ্লিক্টিং না নাকি? না না, এটা আমাদের গভর্নমেন্ট বলছে যে আসলে এটার একটা এক্সাম্পল দিই আপনাকে, যদি বলি রঙন ভাই আপনি একটা এসইউভি ড্রাইভ করছেন, এটাতে গ্রিনহাউস গ্যাস বেশি ইমিশন হচ্ছে, আপনি একটা ছোট্ট গাড়ি চালান, আপনি কি এক কথায় রাজি হবেন? আপনার ক্যাপাসিটি আছে কিন্তু রাজি হবেন না, কারণ আপনি লাক্সারিতে অভ্যস্ত, রাইট? সো মানুষের জীবনযাত্রার মান কখনোই আপনি কমানোর জন্য বলতে পারবেন না, আইদার ওই লেভেলে থাকুক কিংবা আপনি বেটার অ্যান্ড বেটার করেন। তো প্রত্যেকটা গভর্নমেন্টের কাছেই কিন্তু এক্সপেকটেশন থাকে মানুষের যে তারা আমাদের জন্য বেটার অ্যান্ড বেটার করবে। তো এই জন্য হচ্ছে আমরা চাচ্ছি যে আর্থিক অবস্থাটাকে ভালো করবে, এটা আমাদের প্রায়োরিটি ফার্স্ট। বাট তার মানে এই না যে আমরা এনভায়রনমেন্টকে একদম ফেলে দিব। এই জন্য আমরা প্রুভ করতেছি যে আমাদের ফার্মিং বলেন, আমাদের অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি বলেন, এগুলি অলরেডি আমরা যা করছি সেগুলি আমরা ভালো করছি এবং আমাদের প্রচেষ্টা আছে, আমরা টেকনোলজি অ্যাডপ্ট করতেছি, আমরা বিভিন্ন জিনিস করতেছি যাতে আরও ভালো করা যায়। এই জন্য এই ট্যাগলাইনটা হচ্ছে ইকোনমি ফার্স্ট। এটা গভর্নমেন্ট আর বলতে হবে না আপনাকে, কারণ হচ্ছে যে আপনি আবার বিপদে পড়ে যেতে পারেন। না থ্যাংক ইউ, আমরা জাস্ট বোঝার চেষ্টা করলাম আর কি আপনার মানে কোন ফিল্ডে কি নিয়ে কাজ করছেন এন্ড হাউ ডাজ দ্যাট ইম্প্যাক্ট আ রেগুলার পারসন লাইক মি। আরেকটা জিনিস বুঝুন ভাই, গোয়িং ব্যাক টু ইয়োর চাইল্ডহুড এন্ড অল দ্যাট, আপনি এন্ড আপনার পুরা আপনার স্টাডি করেছেন বিভিন্ন দেশে ঘুরেছেন আপনি, you have been exposed to different cultures and traditions and different way of life and all that, right? এগুলার সাথে এই যে আপনি একটা জিনিস বললেন যে রক্ষণশীল একটা ব্যাকগ্রাউন্ড থেকে আপনি এসেছেন, ওখানে বড় হয়েছেন, স্কুল কলেজ ওখানে ছিল, তারপর এই ডক্টর বদরুল মাসুদ টুডে, মানে হাউ ডাজ দ্যাট your background during your childhood, how did that shape your ideological standpoint now throughout your journey, being exposed to so many different things? Where do you stand now and how did আপনার চাইল্ডহুডটা কিভাবে আপনাকে শেপ করেছে to become who you are today? চাইল্ডহুড যদি বলি, আমি আমার প্রথম ফ্যামিলিগত দিক থেকে আসতে চাই, যে আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমার ভাই বোন অনেক, এটা এখনকার সময়ে এসে বুঝি এই
অনেক অনেক এক্সপিরিয়েন্স, যেমন মানে ফ্যামিলিতে কিভাবে চলতে হয়, ভাই বোনদের সাথে কিভাবে ইন্টারেক্ট করতে হয়, এটা পরে আমরা এখন বুঝি কি কোলাবোরেশন, রাইট? বলা হয় যে যার যত কোলাবোরেটিভ ক্যাপাসিটি বেশি সে তত ভালো কাজের ক্ষেত্রে, তাকে জবে প্রায়োরিটি দেওয়া হয়। আমি তো কোলাবোরেটিভ ওয়েতেই বড় হয়েছি, বলতে পারেন সেটা। আমরা যখন, আমার ভাইরা যখন ঢাকা থেকে আসতো, আমরা এক খাটের মধ্যে 3 ভাই ঘুমাতাম। খুব ফানি কাহিনী, শীতের দিনে কে সাইডে ঘুমাবে আর কে মাঝখানে ঘুমাবে, ওইটা নিয়ে একটা থাকতো। দেখা যেত একজন দাঁড়ায় আছে, সে সবার লাস্টে হুট করে মাঝখান দিয়ে ঢুকতেছে। এই ফান, এই থিংগুলি আমাকে রেজিলিয়েন্ট হতে সাহায্য করেছে, যে কোনো জিনিসে হুট করে রিয়াকশান দেওয়া, এটা আমি কখনোই দেই না সোফার। আমার আল্লাহ আমাকে ওভাবেই রেখেছে। এটা আমার ফ্যামিলির আপব্রিঙ্গিংয়ের একটা স্টেজ। আমার মাকে বাবাকে কোনো জিনিসে হঠাৎ করে রেগে যেতে দেখিনি। আমার বাবা জীবনে কোনোদিন শাউট করে কথা বলেনি, আমার মা কোনোদিন আমাকে মারেনি। তো এই জিনিসগুলি দেখা যায় যে আমি যখন আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফে এখন আসি, আমার ফ্যামিলি আছে, ওই জিনিসগুলি আমার একটা এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হচ্ছে। আমি আমার ফ্রেন্ডদের মধ্যে অনেকেই দেখি, তারা ধরেন সিঙ্গেল ফ্যামিলিতে বড় হয়েছে, তাদের এই জিনিসগুলি বললে না তারা রিলেট করতে পারে না। তা আমার মনে হয় যে ওই থিংগুলি আমাকে বর্তমান জায়গায় এসে প্রপার একটা ব্যালেন্স হইতে চলার জন্য অনেক বেশি সাহায্য করে। ইনফ্যাক্ট আপনি জানেন আমি ক্যাম্পিং খুব লাইক করি, কানাডা ক্যাম্পিং একটা জনপ্রিয় জিনিস। আমি তো বলি আমার ছোটোবেলা 18 বছর গেছে শুধু আমি ক্যাম্পিং করেই কাটিয়েছি, কারণ আমার গ্রামে বড় হওয়া, আমার এলাকায় বিদ্যুৎ ছিল না। আমি পল্লী বিদ্যুতে জয়েন করে এলাকায় বিদ্যুৎ আনার জন্য প্রথম কার্যক্রম শুরু করি। তো তার মানে এখন আমরা ক্যাম্পিংয়ে গেলে যেই লাইফটা লিড করি, গ্রামে আমি ওই লাইফটাই, দ্যাটস মাই রুট। তো দেখেন আমি কিভাবে রিলেট করতে পারতেছি। প্রফেশনাল মানে একাডেমিক লাইফে যদি বলেন, আমার বড় ভাই বললাম ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, উনি আমাকে অলওয়েজ গাইড দিয়ে যেত আমি কিভাবে আগাবো, কি করব না করব। আনটিল ইউনিভার্সিটি অ্যাডমিশন হি ওয়াজ মাই মেন্টর। এভরি স্টেজে কী করব, কখন কী করব সব উনি করতো। আমার বাকি ভাইরা বোনরা আমাকে সাপোর্ট দিত। এই যে সাপোর্ট, এই যে কোলাবোরেশন, এটা মনে হচ্ছে এক বিরল অভিজ্ঞতা। এটা যার হয় না, সে না পরবর্তী লাইফগুলিতে স্ট্রাগল করে এই সোশ্যাল লাইফটা মেনটেন করার ক্ষেত্রে। সোশ্যাল লাইফে মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না যে কিভাবে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং হচ্ছে। আমরা জানি শেয়ারিং অ্যান্ড কেয়ারিং খুব ভালো জিনিস, কিন্তু এটা যে কিভাবে করতে হয়, এটার মধ্যে যে স্যাক্রিফাইস জড়িত আছে, এই জিনিস আমরা জানি না। হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নাই আমাদের। আমরা ফেসবুক, ইউটিউব রিল দেখতেছি, ইউটিউবে ভিডিও দেখতেছি, কি যেন আরেকটা টার্ম আছে, এই যে যারা শুধু বক্তব্য দিয়ে বেড়ায়, মোটিভেশনাল স্পিকার, আপনি তাদের শুনে শুনে করতেছেন, বাট ওই জিনিসগুলো আমার লাইফে আছে। আমার বড় ভাই এমন এমন স্টোরি শেয়ার করতো মাঝে মাঝে, যে উনি তো কষ্ট করে বড় হয়েছে, আমার মেজো ভাই কষ্ট করে বড় হয়েছে। তারা, আমার বড় ভাই ক্লাস 2-তে লজিংয়ে চলে গেছে। আমি জানি না লজিং বুঝেন কিনা, বাড়ি থেকে বের হয়ে অন্যের বাড়িতে থেকে খেয়ে পড়াশোনা করা। তো তার যে লাইফ স্টোরি, এটা শোনার পর আপনার মনে হবে এই তো জলজ্জন্ত বই আমি পড়তেছি একটা। তো ওই জিনিসগুলি আজকে বদরুল হওয়াতে আমাকে সাহায্য করছে যে ব্যালেন্স ওয়েতে ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ মেনটেন করাটা আমার অনেক ইজি। আমি অনেক জিনিস নিতে পারি। কেউ আমাকে নেগেটিভ কথা বললে আমি হুট করে রিয়াকশান দিই না। আমি ভাবি এভরি হিউম্যান ইজ ইন্ডিভিজুয়াল, রাইট? আমরা 6 ভাই 3 বোন, সবাই আলাদা, বাট যখন একসাথে হই এক একজনের এক এক মতামত, বাট তারপরেও আমরা একটা গোলে আগায় যাই, রাইট? সোশ্যাল লাইফে তো আমাদের এই জিনিস, একসাথে কাজ করার জন্য আপনি বলবেন একটা, আমি বলবো একটা, বাট আলটিমেটলি একটা কনসেনসাস হইতে সামনে আগায় যাওয়ার জন্য আমার ওই লাইফটা আমাকে ব্যাপকভাবে হেল্প করছে। খুব ইন্টারেস্টিং ভিউ। আমরা একটা জিনিস ভুলে গেছি আজকে, বুঝলো, এত ডুবে গেছিলাম এর মধ্যে, আমরা কমেন্ট পড়তে ভুলে গেছি। ও মাই গড। আচ্ছা, হ্যাঁ আমরা 5-6টা মিনিট বেশি নেই, খুবই ইন্টারেস্টিং হচ্ছে কনভারসেশন। হ্যাঁ, আপনারা মনে করলেন না কেন ভাই? আমি কমেন্টের কথা ভুলেই গেছি। ও মাই গড। আমি জানি না দর্শক আমার লাইফ জার্নি শুনে মজা পাচ্ছে কিনা। অবশ্যই, বাট হ্যাঁ, মনে করি যদি কেউ সামান্য উপকৃত হয়ে থাকে কিংবা মজা পায়, আমি সার্থক। আচ্ছা, কোনটাতে ঢুকবো ভাই? এতে আচ্ছা, সরি। আচ্ছা বদরুল ভাই, এই ফাঁকে আমি কমেন্টটা বের করতে করতে আপনার এই আজকের এই অবস্থানে আসার পেছনে ভাবির অবদান কতটুকু এবং আপনার ফ্যামিলির অবদান একটু যদি একটু বলতেন। আচ্ছা, প্রথমে ফ্যামিলিটা বলি, যেহেতু আমার ফ্যামিলি ল্যাব শুরু হয়েছে। আমি ওই যে বলি যে আমার বড় ভাই মিজানুর রহমান, ওনার অবদান একাডেমিক গাইডেন্সের ক্ষেত্রে ওনার অবদান অনেক বেশি। আমাকে মানে কোথায় কিভাবে পড়বো, তারপরে ইউনিভার্সিটি প্রিপারেশন কীভাবে নিব, এই জিনিসগুলি উনি আমার মাথায় ঢুকিয়ে দিত। আমার মেজো ভাই অলওয়েজ ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলেন, আমার আরেকটা ভাই ফেরদাউস দাদা, কিংবা আমার শরীফ ভাই, আমার আশিক ভাই, সবাই হচ্ছে, আমার বোন 3টা, এমনভাবে আমাকে সাপোর্ট করতো যে আমি যে অনেক ছোট ফ্যামিলির,
ওই জিনিস আমার মনে হচ্ছে আমি তুলো তুলো অবস্থায় বড় হয়েছি, বাট অ্যাট দ্য সেম টাইম তারা আমাকে এভাবে গাইড করতো যাতে ভালো মানুষ হিসেবে সামনে আগায় যাই। আমার মা বাবার কথা তো বলা বাহুল্য, ওই যে বললাম মা আমার মানে অনেক আগের মানুষ তারা, বাট মা ইভেন তেমন শিক্ষিত না, উনি হয়তো 5 ছিলেন, বাট উনি এমনভাবে আমাকে গাইডেন্স দিত তাতে আমি আসলে ভিন্ন ট্র্যাকে যাওয়ার কোনো সুযোগই নাই। এভাবে আমার লাইফটা মনে হচ্ছে একটা ট্র্যাকে আমি সামনে এগিয়ে গিয়েছি। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমার ওয়াইফের সাথে তখন পরিচয়, তো ওর সাথে তখন মনে হইলো শি ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট স্টাডি, শি ইজ ড্যাম গুড ইন ম্যাথমেটিক্স, লজিক্যাল আর্গুমেন্টে মানে ও খুবই অতুলনীয়। তখন মনে হলো ইউনিভার্সিটিতে আমার কিছুটা জার্নি ছিল, আমি টিউশনই করতাম, আমি কম্পিউটারের বিজনেসে কাজ করতাম, আমি কোচিং সেন্টারে মাস্টারি করতাম, বাট ওর কাছ থেকে হেল্প আসতো, ও আমাকে নোট করে করে দিত, অনেক অনেক কমপ্লেক্স ম্যাথমেটিক্স আছে ও সমস্তটা সলভ করে আমাকে দিত। এবং পরে থাইল্যান্ড বলেন আমরা একসাথে ছিলাম, ও আগে গেল, তারপরে এখানে ও আগে আসলো, এসে তো আমার জন্য সকল সেট আপ রেডি। আমি জাস্ট ক্যানাডা এসে কিন্তু ইনিশিয়াল সেট আপটা অনেক স্ট্রাগলার হয়, বাট ও এসে সমস্ত কিছু রেডি করে দেওয়া। আমার এডমন্টন মুভমেন্ট বলেন, আমি জব নিয়ে গিয়েছি, ও কিন্তু জব নিয়ে যায়নি, ও আমার জন্য ওখানে গিয়েছে। সো ওর অবদান তো আমি কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। আবার বললাম এখানে জবের অ্যাপ্লিকেশনটাই করছে ও। সো ফার উই আর কাইন্ড অফ পরিপূরক বলতে পারেন। আমার যখন দরকার ও দিচ্ছে, ওর যখন দরকার আমি দিচ্ছি। সো আলহামদুলিল্লাহ বলবো যে আল্লাহ আমাকে ভালো জুটি দিয়েছে, এভাবেই সামনে আগায় যাচ্ছে আপনাদের দোয়ায়। মোটামুটি ভালো সাপোর্ট সোফার আমি পাচ্ছি। ভেরি গুড টু হিয়ার, থ্যাংক ইউ সো মাচ বদরুল ভাই। এরকম সহধর্মিনী পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার, এবং ভাইস ভার্সা অবশ্যই। কোয়েলা আপু বলেছেন, দ্য থিয়েটার দ্যাট ইউ ডিরেক্টেড লাস্ট ডিসেম্বর, ইট ওয়াজ গ্রেট ওয়ার্ক, want more good work from you in future, nice discussion, very smart anchor. Okay, thank you apu. Thank you apu. কোয়েলা আপু সবসময় দেখেন আমাদের এবং প্রথম থেকেই সাপোর্ট দিচ্ছেন, অনেক ধন্যবাদ। আমিও কোয়েলা আপু ফ্যান, আমি জানি উনি থিয়েটার ব্যাকগ্রাউন্ডের মানুষ, উনি নাট্যকলার মানুষ। সো ওনার প্রত্যেকটা কর্ম আমি দেখি, যেগুলো আগে দেখিনি সেগুলো ওনার প্রোফাইল থেকে আমি দেখেছি। সো শি ইজ ভেরি ট্যালেন্টেড, আমাদের রাজানাবাসীর জন্য বলা যায় অ্যাসেট। হ্যাঁ, অফকোর্স আপনার কাছ থেকে আমরা অনেক অনেক সামনে অনেক পারফরমেন্স এবং অনেক কিছু আশা করি আপু। আজকের আলোচনা, উনি বলেছেন আজকের আলোচনা খুব সুন্দর পরিচ্ছন্ন হচ্ছে, দারুণ। লিসা আপু বলেছেন, অ্যামেজিং মেমোরিজ অ্যান্ড মেনি মোর। থ্যাংক ইউ আপু। আরও কয়েকটা কমেন্ট আছে, খুব তাড়াতাড়ি পড়ে নিচ্ছি। সঞ্চিতা কর বলেছেন, অলরাউন্ডার স্যার। থ্যাংক ইউ সঞ্চিতা, আমার পল্লী বিদ্যুতের কলিগ, এই মুহূর্তে টরন্টোতে আছে। আমার এটা হয় না প্রথম জীবনে প্রথম চাকরি, সো আমার এই সমস্ত কলিগদের কখনোই ভোলার মতো না আর কি। ধন্যবাদ। আচ্ছা, মোহাম্মদ ইয়াসিন বলেছেন, কংগ্রেচুলেশনস ভাই। থ্যাংক ইউ ইয়াসিন। আমরা একদম শেষের দিকে চলে এসেছি বদরুল ভাই, খুবই ভালো লাগছে আলোচনা। পার্সোনালি আমি খুবই এঙ্গেজড এবং ইয়াতে ভিতরে ঢুকে গিয়েছিলাম আর কি, কমেন্ট পড়ার কথা মনে ছিল না। আমাদের নতুন প্রজন্মের জন্য বা ছাত্র হিসেবে যারা আসছেন বা নিউ কামার, ওদের যারা একাডেমিয়াতে ঢুকতে চায় বা whatever to pursue their own dreams and all that, ওদের জন্য কোনো টিপস, একজন সাকসেসফুল মানুষ হিসেবে আপনি কোনো কয়েকটা যদি মেজর কিছু টিপস দিতেন যেটা ওয়ার্কস ফর ইউ। আসলে দেখেন, প্রত্যেকটা মানুষের স্ট্র্যাটেজি ডিফারেন্ট, আর নতুন জেনারেশন আরও বেশি ট্যালেন্টেড আমার আপনার চেয়ে। বাট আমি একটা স্টোরি শেয়ার করি এখানে। আমি অলওয়েজ সবসময় বলি যে কখনো মূলা চাষ করবেন না, বেগুন চাষ করেন। এটার পিছনে কারণ হচ্ছে, আপনি যখন মূলার বীজ বুনবেন না, 1 সপ্তাহের মধ্যে মূলা চলে আসে, 3 সপ্তাহের মধ্যে মূলা খাওয়া শেষ, পাতা টাতা সহ। তার মানে খুব স্বল্প সময়ে আপনি ভেজিটেবল সব পেয়ে যাচ্ছেন। আপনার সাকসেস তো হিউজ, রাইট? 1 সপ্তাহের মধ্যে ফল মানে দেখতেছেন গাছ উঠে যাচ্ছে, 3 সপ্তাহের মধ্যে আপনার প্লেটে মূলা শাক কিংবা মূলা তরকারি আপনি খাচ্ছেন। উইদিন ভেরি শর্ট টাইম আপনার সাকসেসটা কিন্তু আপনার চোখের সামনে। কিন্তু এটা কি লং লাস্টিং? 21 দিন পরে ওই মূলার অস্তিত্বই নাই ওই ফিল্ডে আর। আচ্ছা, এই জন্য বলি বেগুন ক্ষেত লাগান, কালো বেগুন ক্ষেত। কালো বেগুন গাছটা এস্টাবলিশ হইতেই 2 মাস সময় লেগে যায়, আপনার অনেক পরিশ্রম করতে হয় এই 2-3 মাসে। এরপরে সে যখন বেগুন দেওয়া শুরু করে না, পুরো সিজন বেগুন দিতে থাকে। বাংলাদেশে আমি ছোটোবেলায় গ্রামে দেখেছি অনেক চাচা চাচি তারা তাদের উঠানের কর্নারে একটা বেগুন গাছ লাগায় রাখতো। ওইটা হইতে অনেক দিন টাইম লাগতো, পরে যখন এস্টাবলিশ ম্যাচিউর হয়ে যেত ও পুরা বছর বেগুন দিয়ে যেতে থাকতো। তার মানে কি দাঁড়াচ্ছে?
টাইম একটু বেশি লাগলো, এফোর্ট এমন জায়গায় দেন যেটা আপনাকে বেগুনের মতো সারা জীবন দিয়ে Right. দিয়ে থাকবে। It will continue to give you কোনো fruits. শর্টকাট নাই লাইফে, Right. আপনি যেটাই টার্গেট করেন না কেন ওইটার পিছনে লেগে থাকেন, বি ফোকাসড, বি হার্ডওয়ার্কিং, এবং সাথে সাথে যারা পায়োনিয়ার আছে তাদের সাথে কথা বলতে কখনো ভুলবেন না। এই জিনিস যার না আছে সে পস্তাবে লাইফে। আপনি অনেক স্মার্ট, বাট ইনফরমেশন অনেক বড় জিনিস। বাংলাদেশে আমরা যেটাকে বলি সবাই উপদেশ দেয়, এই দেশে কিন্তু সবাই উপদেশ দেয় না, আপনাকে খুঁজে খুঁজে নিতে হয়। আপনি আপনার লাইনে যাদেরকে পোটেনশিয়াল মনে করেন আপনি তাদের সাথে গিয়ে কথা বলেন, তাদের লাইফ জার্নি জানেন, তাদের কাছে টিপস অ্যান্ড ট্রিক্স জানেন। এই জিনিসগুলি জানার মাধ্যমে না আপনার নিজের ইকুয়েশন সলভ করতে পারবেন যে আমার কি দরকার কি দরকার নাই। তো এই জন্য মানে আমার যারা পরবর্তীতে আমি বলবো যে ফলোয়ার এরকম যে যারা পরবর্তী ট্র্যাকে আসতেছে এই লাইনে, তাদের জন্য হচ্ছে বি ফোকাসড, বি হার্ডওয়ার্কিং, নেভার লুজ ইউর হোপ। আর সাথে সাথে পায়োনিয়ার যারা আছে তাদের সাথে কথা বলতে থাকো। ইভেন সে যদি তোমাকে একটা সিঙ্গেল কথা যে সিবি কীভাবে বানাবে এটা দিয়ে যদি তোমাকে হেল্প করে, ইটস এ গ্রেট থিং। ইনফরমেশন ইজ এ ভেরি বিগ থিং ইন ক্যানাডা। যদি আপনি ইনফরমেশন না জানেন ইউ আর নাথিং। আপনি অনেক কিছুর জন্য ট্রাই করতেছেন, আসলে কিচ্ছুই হচ্ছে না। ওই যে বললাম বাংলাদেশিরা অনেক বেশি ট্যালেন্টেড, কিন্তু জায়গা মতো একটা রেজিউমি কীভাবে লিখতে হবে, একটা কভার লেটার কীভাবে লিখতে হবে এই জিনিসগুলি আমরা জানি না। এটাতে আমাদের অনেক বেশি লিমিটেশন। আপনি অনেক ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনি বাংলাদেশ থেকে অনেক সুন্দর জব করে আসছেন, আপনার 10-15 বছরের ইভেন এক্সপিরিয়েন্স আছে, বাট আপনি এখানে এসে জব পাচ্ছেন না, বলতেছেন ইন্টারভিউতেই কল করতেছে না। এখন আমার সুযোগ হচ্ছে এখানে সিভি রিভিউ করে, অ্যাপ্লিকেশন রিভিউ করার। এখানে দেখতেছি, আমি বুঝতেছি যে তার ওই স্কিলগুলি আছে, কিন্তু সে তো আমাকে লিখে জানাতে হবে, ওইটাই তো আমার প্রথম এক্সপোজার। তার কভার লেটারটা আমি পড়ে আমি বুঝতেছি না। ওখানে হাইপোথেটিক্যাল কথা লেখা থাকতেছে যে আমি রঙন সামাদি, আমি এডমন্টনে ব্যান্ড মিউজিক নিয়ে কাজ করি। এটা তো যে কেউ মিস্টার XYZ লিখে দিতে পারে, বাট আপনি যদি সাথে একটা এক্সাম্পল দেন যে আমি ওই জায়গায় এই কাজ করছি, বি স্পেসিফিক, একটা উদাহরণ দেন, ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, এটার মাধ্যমে আমি এজ এ ম্যানেজার আমি বুঝতে পারি আচ্ছা মিস্টার রঙ্গন এই বিষয়ে তার এক্সপার্ট, সে আসলেই কাজটা করেছে। নয়তো এখন তো আপনি AI দিয়েও কভার লেটার লিখতে পারবেন, রাইট? এই জিনিসগুলিতে যখন আমরা ফোকাস থাকবো না, লাইফে সাকসেস আসলে কেউ ঠেকাতে পারবে না। আর উপরওয়ালা, আপনি যে ধর্মেই বিশ্বাস করেন না কেন, উপরওয়ালার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, প্লাস আপনার নিজের হার্ডওয়ার্কিং, আসলে ডেডিকেশন, অধ্যবসায় এবং ফোকাস ইউ আর নন স্টেবল। মানে অ্যাকসেপ্ট রাইটিং এনি হোলি বুক, এটা আমার আইডিওলজি। অ্যাকসেপ্ট রাইটিং এনি হোলি বুক, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং। আপনার লাইফে আপনি যে কোনো কিছু করতে পারবেন। অনেকে বলে না যে দেশের সংবিধান হ্যান ত্যান, আপনি আপনার এই লাইফে দেখেন কত দেশের কত সংবিধান ওভারনাইট চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? হচ্ছে না, তার মানে নাথিং ইজ ইম্পসিবল, কিন্তু রাইট একটা সংবিধান বানাতে হয়তো 6 মাস 1 বছর লেগে যায়, আবার সিচুয়েশন বেঁধে ওভারনাইট সেটা চেঞ্জ হয়। তার মানে অ্যাকসেপ্ট হোলি বুকস, বিভিন্ন ধর্মের, আপনি সকল কিছু দুনিয়াতে চেঞ্জ করতে পারতেছেন। every human being has that capacity. Every human being has that capacity. মাঝে মাঝে হয় যে আমরা আইডেন্টিফাই করতে একটু ভুল করি যে কোন জায়গায় আমার সময় লেগে যায়, কোন দিকে যাব, কি করব, কনফিউজ হয়। এই জায়গায় হচ্ছে ওই যে আপনি পটেনশিয়াল মানুষদের সাথে কথা বলেন, কথা বললে হয়তো তার 5টা কথার মধ্যে 3টা আপনার ভালো নাও লাগতে পারে। ফরগেট অ্যাবাউট দ্যাট, যেই 2টা কাজে লাগবে ওইটাই নেন না। অফ কোর্স, তাইলেই হবে। খুবই চমৎকার এক্সাম্পল এবং উপদেশ দিলেন বজরুল ভাই। অগ্রজদের কথা শুনতে হবে, ওদের সাথে বসতে হবে, কথা শুনতে হবে, বা সাকসেসফুল বা আনসাকসেসফুল বা যিনি এক্সপেরিয়েন্স বেশি ওনাদের কাছ থেকে শুনতে হবে, ওনাদের অভিজ্ঞতার গল্প শুনতে হবে, ওনাদের কাছ থেকে শিখতে হবে। দ্যাট উইল ওপেন ইউর আইজ বেসিক্যালি, ইট উইল অ্যাড ইউ, লাইক গিভ ইউ ফুড ফর থটস বেসিক্যালি, ওপেন নিউ ডোরস এন্ড অপরচুনিটিস। এন্ড চমৎকার বজরুল ভাই, আমাদের হজবরল এবং হজবরলের দর্শকদের উদ্দেশ্যে লাস্ট কিছু কথা, বা আপনার ফ্যামিলি মেম্বার বা আসলে হজবরলকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। নিজের সম্পর্কে অনেক কথা বললাম। আমি লাইফে আসলে আমি কিন্তু খুবই স্বল্পভাষী মানুষ রঙন ভাই, আমি এত কথা কখনোই বলি না। আমার মনে হচ্ছে আমি আমার শুধুমাত্র যখন ক্লাস নিতাম ইউনিভার্সিটিতে তখন আমি একটানা 55 মিনিট কথা বলতাম, এটা ছাড়া আমি কিন্তু এত লম্বা সময় কখনো কথা বলি না। আমি যখন সাংস্কৃতিক কর্মকাণ্ড করি তখন আমি অল্প কথা বলি। সেই জন্য হজবরলকে ধন্যবাদ। হজবরলের সংশ্লিষ্ট আপনি রঙন ভাই আছেন, আমার পিছনে অনি ভাই এবং সুমন ভাই আছেন, ওনাদেরকে খুবই অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে আনার জন্য। আর শুধু আরেকটা জিনিস ফ্যামিলিকে বলার জন্য বললেন, আমার এখানে বাসা থেকে আমি জানি জুই তুমি দেখছো, রাইফা রায়ান তোমরা দেখছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ বাবাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর বাংলাদেশে আমার পরিবারের যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমার লাইফে
এখানে আসার জন্য অনেক কিছু করেছেন আপনারা। অনেক ধন্যবাদ বদরুল ভাই, আরেকদিন আশা করবো আপনার সাথে খুবই খুবই জম্পেশ আড্ডা হলো। আশা করবো আরেকদিন আপনাদের আমন্ত্রণে সাড়া অবশ্যই, দিবেন। অবশ্যই। অবশ্যই। ওকে, রঙ্গন ফ্রম রেজাইনা সাসকাচুয়ান হজবরল পঞ্চদশ এপিসোড থেকে সাইন আউট করছি, অ্যান্ড দ্যাট ওয়াজ ডক্টর বদরুল মাসুদ ফর ইউ, সাইনিং অফ। ধন্যবাদ।